Hello everyone. Hopefully you people are doing great. Welcome once again to our the IELTS show of Cyphers Private Limited. I'm Jassim Mbappi with you people. Today we are going to deal with a reading passage from the latest Cambridge 15. As you people already know that Cambridge 15 is out in the market, and we are going to solve a reading passage from this because we want to be prepared for the upcoming IELTS exams. Okay, so I hope you people can hear me. If the hearing aid is okay, then please write down okay on your console. ওকে, আমি দুইজন দেখতে পাচ্ছি যে এখানে সিয়াম মার্শাল এবং খোরশেদ আলম রুবেল আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। ওয়েলকাম। আচ্ছা, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? এখনো দেখতে পাচ্ছেন না আমি শিওর, কিন্তু আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। ওকে, উম্মাত উম্মাত লিখে পাঠাইছেন। ওকে, তাইলে এর মানে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। ওকে, ভিডিওর ব্যবস্থা আমি করতেছি, নো প্রবলেম এট অল। আপনারা একটু অপেক্ষা করেন। ওকে, আজকে এই যে স্ক্রিনের মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন রিডিং প্যাসেজ 2, আমরা আগে রিডিং প্যাসেজ 1 নিয়ে কথা বলতেছিলাম, আর আজকের আমাদের কথাবার্তা থাকতেছে রিডিং প্যাসেজ 2 নিয়ে। আপনারা জানেন যে রিডিং প্যাসেজ 2 এটা রিডিং প্যাসেজ 1 থেকে আদতে একটু ডিফিকাল্ট হয়ে থাকে, অর্থাৎ তার ল্যাঙ্গুয়েজের কনস্ট্রাকশন এবং তার কোয়েশ্চেন গুলো যেভাবে করে এখানে সাজানো হয়, এগুলো রিডিং প্যাসেজ 1 থেকে ওয়ে হায়ার থাকে। হ্যাঁ, তো এই ওয়ে হায়ার এই কোয়েশ্চেন গুলোকে কিভাবে সলভ করব এবং কিভাবে স্ট্র্যাটেজিক্যালি উইদিন দি অ্যালটেড টাইম আমরা এটাকে সলভ করব, এটাই আমরা আজকে এখান থেকে দেখবো। তো কোনো প্রবলেম নাই। আপনারা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার সাথে জয়েন করে ফেলেছেন। আজকে কে কোন জায়গা থেকে আছেন? বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি একটু দেখতে চাই যে কে কোন জায়গা থেকে আছেন। আপনারা কাইন্ডলি লিখে পাঠান যে আপনারা কে কোন জায়গা থেকে আমাকে ফলো করতেছেন। ঢাকা থেকে, সিলেট থেকে, রাজশাহী, খুলনা, বগুড়া, যে যেখান থেকেই আছেন একটু লিখে পাঠান তো। ফাইন, আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন অলরেডি। দেখতে পাচ্ছেন আমরা আগে রেডি। ওকে, ফাইন। তাহলে এইখানে একজন লিখে পাঠাইছেন জয়পুরহাট থেকে। ওয়েলকাম, ওয়েলকাম জয়পুরহাট থেকে, আপনাকে ওয়েলকাম। চলেন এই রিডিং প্যাসেজটার ভেতরে আসলে কি আছে আমরা একটু খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, তো আপনারা শুরুর অংশ একটু পড়েন, শুরুর অংশ একটু পড়ে দেখেন যে রিডিং প্যাসেজটার টাইটেল হচ্ছে ড্রাইভারলেস কার। আহ, অর্থাৎ ড্রাইভারলেস কার মানে তো আপনারা বুঝতে পারছেন যে যে কার চালানোর জন্য আসলে কোনো ড্রাইভার লাগে না তাদেরকেই ড্রাইভারলেস কার বলা হয়। তাহলে আজকের এই ড্রাইভারলেস কারের প্যাসেজটার মধ্যে কোন প্রকারের কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনের প্রকারগুলো আমরা শুরুতে দেখব। তাইলে কোয়েশ্চেনের প্রকারগুলো দেখার জন্য আমাদের প্রথমে যেটা দরকার এটা হচ্ছে আহ, কতটা গ্রুপের কোয়েশ্চেন আছে। তাইলে মনে করেন এখানে প্রথমে আমরা দেখতে পাইলাম যে একটা গ্রুপের কোয়েশ্চেন, হ্যাঁ, দুইটা গ্রুপের কোয়েশ্চেন, তিনটা গ্রুপের কোয়েশ্চেন, কত গ্রুপের কোয়েশ্চেন কত ভাবে আমরা এই জায়গা থেকে নিতে পারি, দ্যাটস হোয়াট উই আর সার্চিং ফর। হ্যাঁ, তাইলে আপনারা একটু দেখার চেষ্টা করেন যে কি হয়। আচ্ছা, আমি প্যাসেজের মধ্যেই চলে আসি ডাইরেক্টলি। এই রিডিং প্যাসেজের ভেতরে একটু নিচের দিকে যাওয়া যাক। এই যে এখান থেকে কোয়েশ্চেন স্টার্ট হচ্ছে। তাহলে 1 থেকে 13 পর্যন্ত এইগুলো আমরা রিডিং প্যাসেজ 1 এর মধ্যে অ্যান্সার করছিলাম। আর এবার দেখা যাচ্ছে এখানে কোয়েশ্চেন 14 টু 18, তাহলে 14 থেকে আমাদের 18 পর্যন্ত এই কোয়েশ্চেন গুলো হচ্ছে আমাদের প্রথম গ্রুপ। হ্যাঁ,
ফাইন, তাহলে আমি অনেকের রেসপন্স দেখতে পাচ্ছি। কেউ বলতেছেন আই এম ফ্রম কুয়েত, কেউ সিলেট আম্বরখানা ব্রাঞ্চ, আবার কেউ ফেনী, কেউ ঢাকা, কেউ চাঁদপুর, কেউ জয়পুরহাট, আচ্ছা, আবার কেউ গাইবান্ধা, কেউ আবার ঢাকা। থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। তো আজকে আমি দেখেন আইএলটিএস এর মধ্যে মানুষ সবচেয়ে কঠিন মনে করে যেই প্রকারগুলো, এই ধরনের কয়েকটা প্রকারের কোয়েশ্চেন এটার ভেতরে আছে। তাহলে আপনারা সহজে বুঝে যাবেন যে কিভাবে এই রিডিং প্যাসেজ গুলোকে এই জায়গা থেকে ডিল করতে হয়। তাইলে প্রথম প্রকারটা দেখেন, এখানে বলতেছে রিডিং প্যাসেজ 2 has 7 sections A to G, which section contains the following information, অর্থাৎ কোন সেকশনটা এই থেকে নিয়ে জি পর্যন্ত কোন সেকশনটা কন্টেইন করে, মানে ধারণ করে দি ফলোইং ইনফরমেশন, মানে নিচের তথ্যগুলো। তাহলে কি কি তথ্য আমরা একটু পরে দেখবো। এখন আমি যখন ধরেন এই ধরনের কোয়েশ্চেন গুলো অ্যান্সার করি পরীক্ষার হলে, তখন আমি নিজে যেই স্ট্র্যাটেজিটা অবলম্বন করি যে which paragraph contains the following information, এই প্রকারের কোয়েশ্চেনটাকে আমি শেষে অ্যান্সার করি। তাহলে শেষে অ্যান্সার করলে আপনার একটা বড় লাভ হয়। তাহলে কি লাভ দেখেন, প্রথম লাভটা হচ্ছে এই প্রকারের কোয়েশ্চেন গুলো প্যাসেজের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় থাকতে পারে, একেবারে উপরে, মাঝখানে, নিচে। আর যখন আপনি অন্যান্য গ্রুপের কোয়েশ্চেন গুলো অলরেডি অ্যান্সার করে ফেললেন, তখন কিন্তু পুরা প্যাসেজ সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে গেছে যে কোথায় কোন জায়গার মধ্যে কি নিয়ে কথাবার্তা আছে। তখন আপনার জন্য ওই যে উইচ প্যারাগ্রাফ কন্টেইনস দি ফলোইং ইনফরমেশন কোয়েশ্চেন গুলো অ্যান্সার করা খুব ইজি হয়ে যাবে। তাহলে আজকে আমরা এই ধরনের দেখেন কোয়েশ্চেনের প্রকার পাচ্ছি। যে প্রথম আমাদের যে কোয়েশ্চেন গুলো ছিল, আমরা বলতেছিলাম which paragraph contains the following information, তাহলে এখানে আমাদের 5টা কোয়েশ্চেন আছে। তারপরে 14 থেকে 18, তারপরে দেখেন এখান থেকে আহ লেখা আছে নিচে 19 থেকে 22, এখানে কমপ্লিট দি সামারি বিলো, নিচের সামারি অর্থাৎ সারমর্মটাকে কমপ্লিট করেন। আচ্ছা, এখানে আরো 19, 20, 21, 22 চারটা প্রশ্ন, আমরা 5টা আর 4টা 9টা প্রশ্ন পেলাম। আচ্ছা, তাহলে আরো 3টা প্রশ্ন হলে 13টা প্রশ্ন হয়ে যায়। আরো 4টা প্রশ্ন হলে, তাহলে চলেন দেখি আমরা আরো 4টা প্রশ্ন পাওয়া যায় কিনা। এই যে এখানে দেখেন 23 and 24, তাহলে এমসিকিউ আকারে এখানে দেয়া, তাহলে 2টা আমরা পেলাম। এর নিচে 25 and 26 আরো 2টা এই জায়গায় এমসিকিউ আকারে দেয়া, তাহলে এদেরকেও আমরা এই জায়গা থেকে পেয়ে গেছি। আহ তাহলে চলেন এদেরকে আমরা অ্যান্সার করা শুরু করি। তাহলে আমরা কি করলাম, which paragraph contains the following information, এটাকে রেখে তার ঠিক পরের গ্রুপের কাছে চলে গেলাম সময় বাঁচানোর জন্য, যাতে পরীক্ষায় আমরা অন টাইম এদের উত্তরগুলো বের করে ফেলতে পারি। হ্যাঁ, তো আমাদের রিডিংটা শুরু হয় কই থেকে, তার টাইটেল থেকে। এখানে টাইটেলে আমরা কি দেখতে পাইছিলাম জানি, ড্রাইভারলেস কারস, অর্থাৎ এমন কার যেগুলোর মধ্যে কোনো ড্রাইভার থাকে না, কোনো হিউম্যান বসে এইটাকে ড্রাইভ করে না। তো আমাদের প্রথম গ্রুপ শেষে আমরা সেকেন্ড গ্রুপের মধ্যে চলে যাই এবং এই জায়গা থেকে আমরা অ্যান্সার করা শুরু করব কোয়েশ্চেন 19 to 22 থেকে। আচ্ছা, তো আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। কেউ কেউ লিখে পাঠাইছেন, আফজাল হোসেন লিখে পাঠাইছেন, অনারেবল বাপ্পি স্যার, দিস ইজ আফজাল হোসেন ফ্রম ডাউনটাউন ময়মনসিং, ওয়েলকাম। ওকে, আরো অনেকে অলরেডি জয়েন করে ফেলছেন। আচ্ছা, তাহলে দেখেন যে আমরা এই সামারির মধ্যে প্রথমে চলে যাই। সামারি কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে হলে প্রথমে আপনাদের জানা দরকার যে সামারিটা এক প্যারার ভেতরে থাকবে না অনেকগুলো প্যারার ভেতরে। আচ্ছা, সামারি সে অনেকগুলো প্যারার ভেতরে থাকতে পারে, নো প্রবলেম এট অল। সে যে একটা প্যারার ভেতরেই থাকবে এই প্রশ্নগুলোর উত্তর, এইটা ডিফাইন্ড না। তাইলে আপনার এই যে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে যে ইনস্ট্রাকশন আমাদের কাছে দেওয়া হয়, এই ইনস্ট্রাকশন মতে এটা বিভিন্ন প্যারায় ছড়ায় ছিটায় থাকতে পারে। দেন হাউ শুড উই অ্যাপ্রোচ, আমরা প্রথমেই দেখবো যে তার ইনস্ট্রাকশনটা কি। দেখেন ইনস্ট্রাকশন বলা হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস, তাইলে 2 ওয়ার্ডের বেশি আমরা এই জায়গা থেকে নিব না। আচ্ছা, কি আমাদের এখানে সামারি করতে হবে, দি ইম্প্যাক্ট অফ ড্রাইভারলেস কারস, তাই ড্রাইভারলেস কারের ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে প্রভাব, তার প্রভাবটা। আচ্ছা, তো চলেন আমরা প্রথম কোশ্চেনের মধ্যে চলে যাই। প্রথম কোশ্চেন যেটা আমাদের এখান থেকে বলতেছে, ফিগারস ফ্রম দি ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি। আমরা বলেছিলাম যদি আমরা যখন কিওয়ার্ড এই জায়গা থেকে চুজ করব, কিওয়ার্ড চুজ করার সময় মেইনলি আমরা খুঁজবো কাদেরকে, বড় হাতের অক্ষর যারা আছে এই বড় হাতের অক্ষরদেরকে, প্রথম কথা বড় হাতের অক্ষরদেরকে, সেকেন্ড কথা নাউনকে। ফাইন, তাহলে আমরা এখানে বড় হাতের অক্ষর দেখে বুঝে যাই। এখানে আমি একটু অর্থ বোঝাই আপনাদেরকে। ফিগারস, ফিগার অর্থ কি?
ফিগার দ্বারা আইএলটিএস এর যখন রিডিং প্যাসেজে আমরা ফিগার পাচ্ছি, ফিগার দ্বারা বোঝাচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান। তাহলে পরিসংখ্যান কই থেকে? ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি। তাহলে ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি দেখেন বড় হাতের অক্ষর, এর মানে সে আমাদের কিওয়ার্ড। ইন্ডিকেট দ্যাট, নির্দেশ করে যে, মোস্ট মোটর অ্যাক্সিডেন্টস, তাহলে বেশিরভাগ মোটর অ্যাক্সিডেন্টই, মোটর অ্যাক্সিডেন্ট বলতে বোঝাচ্ছে গাড়ির অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, আর পার্টলি, এগুলো অংশত, ডিউ টু অর্থ হচ্ছে কারণে, তাইলে কারণে, তাহলে মোটর অ্যাক্সিডেন্ট গুলো কিসের কারণে এইটা আমাদের বের করতে হবে। খেয়াল করেন যে আমাদের ইনস্ট্রাকশনে কি ছিল, কত ওয়ার্ড জানি খেয়াল আছে, 2 ওয়ার্ড, হ্যাঁ। তাহলে ইনস্ট্রাকশনে আমাদেরকে বলা হচ্ছিল যে নো মোর দেন 2 ওয়ার্ডস, তাহলে 2 ওয়ার্ডের বেশি আমরা নিতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা দেখি যে ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি এটা কি বলে, অ্যাক্সিডেন্ট গুলো কিসের কারণে হয়ে থাকে। তাহলে আমরা প্রথমেই প্যাসেজের মধ্যে যাব, যে ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি একে বের করব এবং এই সেন্টেন্সের আশেপাশে খুঁজে বের করব যে অ্যাক্সিডেন্ট গুলো কিসের কারণে হয়। দেখেন আমরা আবার বলতেছি অ্যাক্সিডেন্ট গুলোর কারণ কি, কিসের কারণে হয়, এটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে। সো লেটস গো টু দি প্যাসেজ। আমরা একেবারে প্রথম প্যারার মধ্যে চলে গেলাম। এবার দেখি যে এখান থেকে আমাদের ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি কোথায় বড় হাতের অক্ষরে পাওয়া যায়। তাহলে ট্রান্সপোর্ট বড় হাতের অক্ষর আপনার খুব ইজিলি চোখের মধ্যে লাগবে। ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন, নোওয়্যার। ওকে, রিসার্চ পাইছি কিন্তু ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি আমরা এখনো পেলাম না। এখনো নাই, এখনো নাই। আরো নিচের দিকে যাই আমরা। ফার্স্ট প্যারা ইজ ডাউন। ওকে, গো টু দি সেকেন্ড প্যারা। তাইলে ট্রান্সপোর্ট রিসার্চ টেকনোলজি, এই যে ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি আমরা পেয়ে গেছি। তাহলে ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি, এরা কিছু একটা বলতেছে আমাদেরকে। তাহলে অ্যাক্সিডেন্ট কিসের কারণে এইটা আমরা খুঁজে বের করবো, হ্যাঁ। সো চলেন আমরা এখান থেকে দেখি যে কি হয়। দেখা যায় সেন্টেন্সটা আমরা পড়ি। লেখা আছে, there are many reasons why technology is advancing so fast। তাহলে আছে অনেক কারণ। আচ্ছা, আমরা পড়ার সময়ই যেটা করব, প্রত্যেক প্যারা কি নিয়ে এইটা আমরা প্রথমে এখান থেকে মার্ক করে যাব। তাহলে প্রত্যেক প্যারা আসলে কি নিয়ে। তাহলে এখানে দেখেন প্যারাটা শুরু দেখেন, there are many reasons, তাহলে আছে অনেক কারণ, why technology is advancing so fast, কেন টেকনোলজি এত দ্রুত অগ্রসর হচ্ছে। তাইলে টেকনোলজি দ্রুত অগ্রসর হওয়ার পেছনে অনেক কারণ আছে। তাইলে এই কথা থেকে বোঝা যাচ্ছে যে এই প্যারায় মেইনলি কি থাকবে, যে কি নিয়ে কথাবার্তা থাকবে, রিজন গুলো। তাহলে রিজন মানে কারণগুলো, কিসের কারণ, ওই যে টেকনোলজি যে অ্যাডভান্স হচ্ছে, তাইলে টেকনোলজি অ্যাডভান্স হওয়ার রিজন গুলো। ফাইন, তাহলে এইটা হচ্ছে আমরা বুঝতে পারলাম যে টেকনোলজি কি কারণে সামনে আগাচ্ছে। দেখেন পজিটিভ ল্যাঙ্গুয়েজ, তাহলে তার পজিটিভ ল্যাঙ্গুয়েজ মানে টেকনোলজি সামনে দিয়ে আগানোর, অ্যাডভান্সিং যেহেতু পজিটিভ ল্যাঙ্গুয়েজ, সামনের দিকে আগানোর ফলে কি কি ভালো হবে এইগুলো নিয়ে সে কথা বলবে। দ্যাট মিনস এই প্যারার মধ্যে আপনারা কেউ একজন গ্যাস করেন তো, নিচের দিকে কিছু না পড়েই আপনারা একটু গ্যাস করেন তো, যে সে পজিটিভ এটা টেকনোলজির অ্যাডভান্সমেন্টের বেনিফিট নিয়ে বলবে না টেকনোলজির অ্যাডভান্সমেন্টের ড্রব্যাক নিয়ে বলবে এই প্যারার মধ্যে। হোয়াটস ইওর আইডিয়া, কি মনে হয়? টেকনোলজির অ্যাডভান্সমেন্টের কি তার বেনিফিট, না টেকনোলজির অ্যাডভান্সমেন্টের ড্রব্যাক? ড্রব্যাক মানে অসুবিধা আর বেনিফিট মানে সুবিধা। তাহলে টেকনোলজির অ্যাডভান্সমেন্টের কোনটা নিয়ে কথা বলবে, নিচের দিকে না পড়েই প্রথম লাইন দেখেই আমরা কিন্তু এটা ধরেন কল্পনা করতে পারি এবং এটা আমরা ডিটারমাইন করতে পারি যে সে আসলে এই প্যারা কি নিয়ে কথা বলতে যাচ্ছে। সো আমি আপনাদের রেসপন্সের অপেক্ষায় রইলাম যে এখানে কে কি বলেন, হ্যাঁ, যে এই প্যারায় বেনিফিট নিয়ে কথা হবে না এই প্যারায় ড্রব্যাক নিয়ে কথা হবে, কি আপনাদের মনে হয়? আচ্ছা, ইন দি মিন টাইম এখানে একজন লিখে পাঠাইছেন, তানিশা জান্নাত আফরুজা, what a class presentation of great officer, very impressive quality, thank you for your appreciation. Okay, so হ্যাঁ, আবু বকর সিদ্দিকী লিখে পাঠাইছেন বেনিফিট, বেনিফিট প্রীতি দেয়। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, দ্যাট মিন্স এই প্যারাটা কি নিয়ে, বেনিফিট নিয়ে। তাহলে এই জায়গার ভেতরে আমরা যখন মেইন পরীক্ষা এইভাবে করে হচ্ছে দেখতে থাকবো, তাহলে আমরা মার্ক করে রাখলাম যে এই প্যারাটা কি নিয়ে, বেনিফিট নিয়ে। আচ্ছা, তাহলে চলেন দেখি যে সে কি বলে এখানে। রোড অ্যাক্সিডেন্ট গুলো কিসের কারণে হয়ে থাকে। দেখেন লেখা আছে ইনডিড, ইনডিড মানে বাস্তবে। রিসার্চ এট দি ইউকেস ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি, তাহলে ইউকে এর ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি রিসার্চ হ্যাজ ডেমনস্ট্রেটেড দ্যাট, তাহলে ডেমনস্ট্রেট অর্থ প্রদর্শন করা। তাহলে এটা প্রদর্শন করেছে যে
মোর দেন 90% অফ রোড কলিশন, তাহলে 90% এর বেশি রোড কলিশন। তাহলে কলিশন বলতে কি বোঝাচ্ছে? অ্যাক্সিডেন্টকে। কলিশন বলতে এর বাংলা সংঘর্ষ, তাহলে রোডের সংঘর্ষ মানে রোডের অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তাহলে 90% এর বেশি রোড অ্যাক্সিডেন্ট ইনভলভ, তাহলে 90% এর বেশি রোড অ্যাক্সিডেন্টের সাথে সংশ্লিষ্ট থাকে, ইনভলভ মানে সংশ্লিষ্ট থাকে হিউম্যান এরার। হিয়ার কামস দ্য থিং, তাহলে 90% এর চেয়েও বেশি রোড অ্যাক্সিডেন্টের মধ্যে কি ইনভলভ থাকে? দেখেন কি সংশ্লিষ্ট থাকে? হিউম্যান এরার। তাইলে হিউম্যান এরার সংশ্লিষ্ট থাকে এজ এ কন্ট্রিবিউটরি ফ্যাক্টর। তাইলে একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর, কন্ট্রিবিউট অর্থ অবদান রাখার, ফ্যাক্টর অর্থ হচ্ছে বিষয়। তাইলে একটা অবদান রাখার বিষয় হিসাবে কে সংশ্লিষ্ট থাকে? হিউম্যান এরার। অর্থাৎ হিউম্যান এরারের কারণে, এই 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 কথার মানে হচ্ছে হিউম্যান এরারের কারণে 90% রোড অ্যাক্সিডেন্ট গুলো হয়ে থাকে। তাহলে এটা কে বের করছে? ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি। তাহলে কিসের কারণে হয়ে থাকে? দেখেন হিউম্যান এরারের কারণে। আচ্ছা, আমি একজনের কমেন্ট পাচ্ছি, তারা এখানে অ্যাডভান্সিং না হয়ে কোন ওয়ার্ড হলে নেগেটিভ মিন করতো? ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে অ্যাডভান্সিং তো এখানে পজিটিভ ভোকাবুলারি আমাদেরকে বোঝাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বললাম যে there are many reasons why technology is advancing, না বলে কেউ যদি বলতো why technology is ড্রাইভিং ব্যাক, তাহলে ড্রাইভিং ব্যাক মানে পেছনে ঠেলে নিয়ে যাওয়া। তাহলে যদি এখানে অ্যাডভান্সিং না বলে বলতো যে অনেক কারণ আছে টেকনোলজি কেন পেছনে ঠেলে নিয়ে যাচ্ছে, তখন আমরা কি বুঝতাম? সে এই প্যারার মধ্যে নেগেটিভ কিছু বোঝাবে। কিন্তু টেকনোলজি সে অ্যাডভান্স করতেছে, সামনে অগ্রসর হচ্ছে, তাইলে তখন বুঝতেছি এই প্যারা পজিটিভ কিছু নিয়ে আসছে। আই হোপ হুমায়রা জাহান প্রীতি ইউ হ্যাভ গট ইট। ওকে, সো আমরা এখান থেকে চলেন উত্তর করি যে তাইলে কি পেলাম আমরা? 90% অ্যাক্সিডেন্ট কিসের কারণে হয়? হিউম্যান এররের কারণে। তাহলে কোয়েশ্চেন ছিল এখানে যে ইন্ডিকেট দ্যাট মোস্ট মোটর অ্যাক্সিডেন্টস আর পার্টলি ডিউ টু, তাইলে বেশিরভাগ মোটর অ্যাক্সিডেন্টই হয় পার্টলি, অংশত, ডিউ টু কারণে। তাইলে কিসের কারণে বেশিরভাগ মোটর অ্যাক্সিডেন্টই হয়? তাইলে আপনারা বুঝে গেছেন যে বেশিরভাগ মোটর অ্যাক্সিডেন্টই কিসের কারণে হয়। তাইলে কি ছিল কারণটা? আমরা তো একটু আগে বের করছিলাম। হ্যাঁ, তাহলে এটা ছিল human error. Okay, let's write down human error here. তাহলে আমরা লিখলাম human error. ফাইন, তাহলে আমাদের 19 নাম্বার কোশ্চেন হয়ে গেল। চলেন এবার 20 নাম্বার কোশ্চেন দেখি। 20 নাম্বার কোশ্চেন শুরু দেখেন, এই সেন্টেন্স কিভাবে শুরু হচ্ছে। বলা হচ্ছে যে in addition to something, হ্যাঁ, so in addition to what, let's see. তাহলে কথাবার্তা in addition to the direct benefits of automation, তাহলে অটোমেশনের, অটোমেশন মানে স্বয়ংক্রিয় করা, তাহলে স্বয়ংক্রিয় করার ডাইরেক্ট বেনিফিট, সরাসরি তার সুবিধাগুলো ছাড়াও। আচ্ছা, এর মানে বোঝা যাচ্ছে যে সরাসরি সুবিধাগুলোর সাথে এবার নতুন একটা আসতেছে, অর্থাৎ সরাসরি না, হয়তো অসরাসরি, দ্যাট মিন্স ডাইরেক্ট না, হয়তো ইনডাইরেক্ট তার কি বেনিফিট এটা সে বলবে। ইট মে ব্রিং আদার অ্যাডভান্টেজেস, এটা হয়তো নিয়ে আসবে আরো আরো সুবিধা। আচ্ছা, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, স্কিমস ফর সামথিং। আচ্ছা, এখানে আমরা একটা ওয়ার্ড পাইছি স্কিম। স্কিম অর্থ হচ্ছে পরিকল্পনা, প্ল্যান। ফাইন, তাহলে স্কিমস ফর ড্যাশ উইল বি মোর ওয়ার্কেবল। তাহলে স্কিমস ফর ড্যাশ উইল বি মোর ওয়ার্কেবল, অর্থাৎ কিছু একটার জন্য পরিকল্পনা হবে আরো বেশি ওয়ার্কেবল। ওয়ার্কেবল অর্থ হচ্ছে কার্যকর। হ্যাঁ, ওয়ার্কেবল মানে আমরা বুঝতে পারতেছি কার্যকর। ফাইন, তাহলে আমি এখানে স্কিমস, সে একটা নাউন, ওই জন্য তাকে আমি এই জায়গা থেকে কিওয়ার্ড হিসেবে চুজ করলাম, কোনো কিছু নাম। দেখেন পরিকল্পনা একটা নাম। এই সেন্টেন্সের মধ্যে দেখেন আর কিছু আমরা পাই কিনা, স্পেশালি ইন টাউনস এন্ড সিটিজ। তাহলে টাউন ও কিছু একটা স্থানের নাম, সিটিজ ও স্থানের নাম। হ্যাঁ, রিজাল্টিং ইন ফিউয়ার কার্স অন দি রোড। তাহলে রিজাল্টিং ইন মানে যার ফল হবে, ফিউয়ার কার্স অল্প সংখ্যক কার থাকবে, অন রোড মানে রোডের মধ্যে। ফাইন, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে স্কিমস ফর হোয়াট, তাহলে কিসের জন্য পরিকল্পনা। হ্যাঁ, তাহলে এটা হবে আরো বেশি কার্যকর।
এবং তাহলে আমাদের এটা কিওয়ার্ড থাকলো স্কিমস মানে পরিকল্পনা, টাউনস আর সিটিজ। তাহলে চলেন আমরা স্কিমস, টাউন, সিটিজ এগুলো কিওয়ার্ড, এদেরকে আমরা খোঁজা শুরু করি যে কোথায় আমরা স্কিমস, টাউন, সিটিজ পাই। তাহলে স্কিমস অর্থ আবার আপনারা জেনে রাখেন পরিকল্পনা, প্ল্যান। সো আমরা এই কোশ্চেন গুলো আপনার সিকোয়েন্সিয়াল হবে মোস্ট অফ দি টাইমস। তাহলে চলেন আমরা আগেরটার নিচে এখানে দেখি যে কোথায় এই ধরনের স্কিমস, সিটিজ এগুলো পাওয়া যায়। ওকে, স্কিমস বা প্ল্যানস, সিটিজ, ফাইন। স্কিমস, প্ল্যান, সিটিজ, এখানে এখানে আমরা স্কিমস, প্ল্যান, সিটিজ খুঁজতেছিলাম। নো স্কিমস, প্ল্যান, সিটিজ। এই জায়গায় দেখেন স্কিমস, প্ল্যান, সিটিজ। সো এখনো আমরা কিছু পাই নাই। আচ্ছা, দেন পার্টিকুলারলি এইখানে দেখেন আরবান এরিয়াস, আরবান এরিয়াস। হ্যাঁ, হিয়ার কামস দি ক্লু। তাহলে আরবান এরিয়াস মানে শহরে এলাকায়। তাহলে শহরে এলাকায় এটা কিসের সাথে রিলেটেড? হোয়াট ডু ইউ থিংক? শহরে আরবান এরিয়াস, ইজ ইট রিলেটেড টু স্কিম অর ইজ ইট রিলেটেড টু সিটিজ অর এন্ড টাউনস? কি মনে হয় আপনাদের? এই যে আরবান এরিয়াস এটা কিসের সাথে রিলেটেড? স্কিমস এর সাথে রিলেটেড না হচ্ছে সিটিজ টাউনস এর সাথে রিলেটেড? ওকে, কোয়েশ্চেনটা আপনারা একটু খেয়াল করেন। তারা বলতেছিল স্কিমস ফর ড্যাশ। ওকে, তাহলে স্কিমস ফর ড্যাশ অর্থাৎ কিছু একটা জন্য। আচ্ছা, একজন লিখে পাঠাইছেন এটা কত নাম্বার বই, আমি লেটে আসছি। আচ্ছা, টাইটেলের মধ্যে, ভিডিও টাইটেলের মধ্যে আপনারা দেখতে পারবেন লেখা আছে কেমব্রিজ 15 রিডিং। হ্যাঁ, তাহলে আমরা কেমব্রিজ 15 এর রিডিং প্যাসেজ 2 সলভ করতেছি। আগের দিন আমরা 1 সলভ করছিলাম। আচ্ছা, তো এখানে দেখেন বলা হচ্ছে স্কিমস ফর ড্যাশ উইল বি মোর ওয়ার্কেবল। তাহলে কিসের জন্য পরিকল্পনাগুলো আরো বেশি কার্যকর হবে? আচ্ছা, তাহলে দেখি আমরা যে কিসের জন্য পরিকল্পনাগুলো আরো বেশি কার্যকর হবে। এই যে এখানে সেন্টেন্স, চলুন আমরা পড়া শুরু করি। এখানে শুরু হয়েছে সেন্টেন্স, at present the average car spends। তাহলে average car মানে গড়ে প্রত্যেকটা কার spends খরচ করে more than 90% of its life parked। তাহলে প্রত্যেকটা কার সে খরচ করে, তাহলে কি খরচ করে দেখেন, more than 90% of its life parked। তাহলে তার জীবনের 90% সময়ই পার্কড অবস্থায়। তাহলে পার্কড অবস্থায় এর মানে তো সে চলা অবস্থায় না, বরং গাড়ি পার্কিং করে রাখা, দ্যাট মিন্স সে স্থির অবস্থায়, তাহলে চলতেছে না, এই ধরনের আইডল, এই ধরনের সে কাজ করতেছে না, এই ধরনের অবস্থায় সে 90% অবস্থায় থাকে। আচ্ছা, অটোমেশন মিন্স দ্যাট, তাহলে স্বয়ংক্রিয়করণ এটা বোঝায় যে ইনিশিয়েটিভস ফর কার শেয়ারিং বিকাম মাচ মোর ভায়াবল। এটার ভেতরে উত্তর আছে দেখেন, অটোমেশন মিন্স দ্যাট, তাহলে অটোমেশন বোঝায় যে ইনিশিয়েটিভস, ইনিশিয়েটিভস অর্থ উদ্যোগ। তাহলে এই উদ্যোগ মানেই তো পরিকল্পনা, উদ্যোগ মানেই তো আপনার স্কিম গুলো। হ্যাঁ, তাহলে ওই যে আমরা ওইখানে দেখেন স্কিমস পাইছিলাম। তাহলে ইনিশিয়েটিভস ফর কার শেয়ারিং, তাহলে কিসের জন্য ইনিশিয়েটিভ দেখেন, কার শেয়ারিং এর জন্য ইনিশিয়েটিভ। হ্যাঁ, তাহলে কার শেয়ারিং এর জন্য ইনিশিয়েটিভ গুলো কি হবে, বিকাম মাচ মোর ভায়াবল। তাহলে এগুলো হবে আরো বেশি ভায়াবল অর্থ কার্যকর। তাইলে আমরা ওইখানে কার্যকর পাইছিলাম, তাহলে ওইখানে কার্যকর বলা হয়েছিল কি জিনিস জানি, ওয়ার্কেবল। তাইলে ইনিশিয়েটিভস ফর কার শেয়ারিং বিকাম মাচ মোর ভায়াবল, অর্থাৎ কার শেয়ারিং এর উদ্যোগগুলো হবে আরো বেশি কার্যকর। তাইলে কার শেয়ারিং উদ্যোগগুলো আরো বেশি কার্যকর হলে তখন আমরা, চলুন অ্যান্সার করি। আচ্ছা, এবার বলা হচ্ছে স্কিমস ফর ড্যাশ উইল বি মোর ওয়ার্কেবল। তাহলে স্কিমস ফর হোয়াট? তাহলে স্কিমস ফর কি, কিসের পরিকল্পনা আরো বেশি কার্যকর হবে? ওয়ার্কেবল মানেই ভায়াবল। খেয়াল করেন যে এখানে দেয়া আছে ওয়ার্কেবল আর প্যাসেজের মধ্যে কি ভায়াবল। তাহলে কিসের পরিকল্পনা হবে আরো বেশি কার্যকর? উত্তর নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন। দেখেন, ইনিশিয়েটিভস ফর কার শেয়ারিং মানে স্কিমস ফর কার শেয়ারিং, আর বিকাম মোর ভায়াবল মানে মোর ওয়ার্কেবল। তাইলে কার শেয়ারিং এর এই জায়গা থেকে তার ইনিশিয়েটিভটা অর্থাৎ তার যে স্কিমটা এটা হয়ে যাবে আরো বেশি কার্যকর। ফাইন, তাহলে চলেন এই জায়গায় আমরা উত্তর পুট ডাউন করি। তাহলে আমাদের অ্যান্সার এই জায়গায় থাকতেছে কার শেয়ারিং। ওইখানে যেভাবে করে লেখা ছিল কার আর শেয়ারিং এর মাঝখানে একটা হাইফেন দেওয়া ছিল, এটা আপনারা এনশোর করবেন, কার শেয়ারিং। ফাইন, so
আচ্ছা, তাইলে আমরা এখান থেকে কি জানি নিয়েছিলাম, আমি তো এই জায়গায় আনডু করে ফেলাম। ওই আমি আরেকবার রিডু করি। স্কিমস ছিল টাউন সিটিজ ওয়ার্কেবল, দ্যাটস ইট। ফাইন, তাহলে চলেন এখান থেকে টেক্সট ইনপুট করি আমরা। তাহলে ইনিশিয়েটিভস ফর কার শেয়ারিং, কার শেয়ারিং, তাহলে কার শেয়ারিং এর এটা আঁকে। অনেকের উত্তর আমি দেখতে পাচ্ছি আপনার কার স্পেস শেয়ারিং লিখছে না, তখন আর এটা হবে না, যেহেতু আপনাদের বইয়ের প্যাসেজের ভেতরে দেখেন কিভাবে দেয়া। যদি প্যাসেজের ভেতরে কার স্পেস শেয়ারিং থাকতো তাহলে ওইভাবে করে আমরা দিতাম, হ্যাঁ। আর যদি প্যাসেজের ভেতরে কার দিয়ে এখানে হাইফেন দিয়ে শেয়ারিং থাকে তাহলে আমরা কার হাইফেন শেয়ারিং এইভাবে করে বসায় দেব। আই হোপ আপনারা বুঝে গেছেন কাহিনী কি। চলেন এবার আমরা পরের অংশের মধ্যে যাই। এবার দেখা যায় এখানে পরের কোশ্চেন, অ্যাকর্ডিং টু দি ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা, এখানে দেখেন বড় হাতের অক্ষর আমরা পেয়ে গেছি, তাহলে যেটাই বড় হাতের অক্ষর এটাই কিন্তু আমাদের কিওয়ার্ড। তাহলে এখান থেকে কি আসছে, ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট, এটা আমাদের কিওয়ার্ড। দেয়ার কুড বি a 43% ড্রপ, তাহলে 43 যখনই নাম্বার পাবেন, নাম্বারগুলো আপনার কিওয়ার্ড, বড় হাতের অক্ষর, নাম্বার, নাম, এগুলো কিওয়ার্ড। ফাইন, তাহলে আমরা এই জায়গা থেকে ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট নিলাম। 43% ড্রপ, ড্রপ মানে কমা। সেন্টেন্সটা আমরা একটু পড়ি। অ্যাকর্ডিং টু দি ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট, তাহলে ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট এর মতে there could be, তাহলে সেখানে থাকতে পারে a 43% ড্রপ, তাইলে 43% ড্রপ, ড্রপ মানে কমা, তাহলে 43% কমা থাকতে পারে ইন ড্যাশ অফ কার্স, তাহলে কারের কিছু একটায় 43% কম কিছু একটা হতে পারে, তাহলে কারের কিসে 43% কম হতে পারে, তাহলে 43% ড্রপ ইন ড্যাশ অফ কার্স, তাহলে ইউনিভার্সিটি অফ মিশিগান আর 43% ড্রপ। চলেন আমরা খুঁজে বের করি, আগেরটা নিচের দিকে খুঁজি, দে ইউনিভার্সিটি অফ মিশিগান 43% ড্রপ, তাহলে এটা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট 30%, তাহলে এটা এই জায়গায় নাই। ডিপেরা, আমরা ডিপেরার অর্ধেক আমরা পড়ছি, আমরা ডিপেরার বাকিটুকু দেখি। এই যে আমাদের ডিপেরার বাকিটুকু, এখান থেকে চলেন উপরের দিকে যাই। ওকে ফাইন, তাহলে আমরা এখান থেকে দেখি ইউনিভার্সিটি অফ মিশিগান, এই যে ইউনিভার্সিটি অফ মিশিগান, হ্যাঁ, ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট, ভেরি গুড। এই যে 43% আমরা কিওয়ার্ড পেয়ে গেছি। চলেন দেখা যাক কি হয়। আচ্ছা, সেন্টেন্স পড়ি। বলা হচ্ছে মডেলিং ওয়ার্ক বাই ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট সাজেস্ট, তাইলে মডেলিং ওয়ার্ক, মডেলিং এই জায়গা থেকে মডেলিং মানে কি বোঝাচ্ছে, সে কি অ্যাডভার্টাইজ করবে, ধরেন ওই যে টেলিভিশনের মধ্যে যে একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য, নো নো নো, এই জায়গা থেকে মডেলিং বলতে বোঝাচ্ছে তার ডেটার প্রেজেন্টেশন, হ্যাঁ। তাইলে তার একটা থিওরির ভিত্তিতে ডেটাকে যেভাবে কে প্রেজেন্ট করা হয়, তাহলে মডেলিং বলতে আপনি বুঝবেন যে ডেটা প্রেজেন্টেশন, ডেটা প্রেজেন্টেশন। যখন আইএলটিএস এর রিডিং প্যাসেজ গুলোর মধ্যে রিসার্চের পার্সপেক্টিভে মডেল আসবে তখন আমরা এটা দ্বারা বুঝবো ডেটা প্রেজেন্টেশন। মডেলিং ওয়ার্ক বাই দি ইউনিভার্সিটি অফ মিশিগান সাজেস্ট, তাহলে সাজেস্ট অর্থ নির্দেশ করা, তাহলে এটা নির্দেশ করে অটোমেটেড ভেহিকলস, তাহলে স্বয়ংক্রিয় যানবাহন, মাইট রিডিউস ভেহিকল ওনারশিপ, এটা হয়তো কমাবে, তাহলে কি কমাবে দেখেন, এটা হয়তো কমাবে ভেহিকল ওনারশিপ, তাহলে ভেহিকল মানে যানবাহনের, আর ওনারশিপ মানে মালিকানা, এটা হয়তো যানবাহনের মালিকানা কমাবে 43%। তাইলে দেখেন কি কমাবে, আমি আরেকবার বলি যে কি কমাবে, তাহলে যা কমাচ্ছে এটা হচ্ছে ভেহিকল ওনারশিপ, তাহলে ভেহিকল ওনারশিপ মানে কি, এই যে যানবাহনের মালিকানা কমাবে 43%। তাইলে চলেন আমরা এটা দেখি যে ওইখানে ছিল ভেহিকল ওনারশিপ, যানবাহনের মালিকানা কমবে 43%। আচ্ছা চলেন আমরা কোশ্চেন দেখি যে কি কমবে, কি বলে সে। ওকে, তাহলে there could be a 43% drop in dash of cars, তাহলে cars, এখানে cars মানেই তো vehicle, দেখেন cars অর্থই তো আমরা ওই জায়গায় vehicle যেটা পাইছি, তাহলে car এর এই জায়গা থেকে এর দেয়া আছে, তাহলে কারের কি কমাবে, তাহলে কারের কি ওনারশিপ কমাবে, না কারের প্রাইস কমাবে, না কারের কি কমাবে, হ্যাঁ। সো হোয়াট ডু ইউ থিংক যে এটা কি কমাবে,
ওকে, একজন অলরেডি লিখে পাঠাইছেন মুকরামিন রহমান, ওনারশিপ। হ্যাঁ, গুড জব, এই তো ভালো করতেছেন। তাহলে কিভাবে আমরা বুঝলাম যে ওনারশিপ অফ কার? তাহলে ওনারশিপ অফ কার মানে হচ্ছে এই জায়গা থেকে উপরে যেটা আমাদের বলতেছে ভেহিকল ওনারশিপ। হ্যাঁ, তাহলে এটা কিভাবে এই দুইটা সমান হলো, চলেন আমি একটু আপনাদেরকে দেখাই। So, দেখেন এইটা ওই যে আমরা যখন এক জায়গা থেকে বললাম এইভাবে করে, মনে করেন আমরা বললাম ক্যাপ অফ পেন, তাহলে ক্যাপ অফ পেন মানে কলমের মুখ। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? ফ্যান্স ক্যাপ। তাহলে ফ্যান্স ক্যাপ মানে ওই কলমের মুখ। তাহলে এই ওর অফ দিয়ে যেটা লেখা হয় এইটাকে আমরা এই অ্যাপোস্ট্রফি এস দিয়েও আমরা এই জায়গার মধ্যে লিখতে পারি। তাইলে এই দুইটা যদি সমান হয় তাহলে এখান থেকে আরো একটা এক্সাম্পল আমি দেখাই। মনে করেন এক জায়গায় লেখা থাকলো যে ভায়োলেন্ট ক্রাইম। তাহলে ভায়োলেন্ট ক্রাইম মানে সাংঘর্ষিক অপরাধ, যেই অপরাধের মধ্যে মারামারি জড়ানো আছে। তাইলে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো ক্রাইম অফ ভায়োলেন্স। তাহলে ক্রাইম অফ ভায়োলেন্স মানে হচ্ছে অপরাধ এর সরি সংঘর্ষ এর অপরাধ। আপনারা জানেন যে যখন প্রেপোজিশন থাকে একটা শব্দের গুচ্ছের মধ্যে তখন তার অর্থ আমরা বাম দিক থেকে ডান দিকে করি না, বরং আরবিতে আরবির মতো ডান দিক থেকে বাম দিকে অর্থ করি যখন প্রেপোজিশন থাকে। তাইলে তখন এটা কি হলো? ভায়োলেন্স, ক্রাইম অফ ভায়োলেন্স, এটাকে অর্থ করতেছি আমরা ডান দিক থেকে বাম দিকে। আমরা তখন কি বলতেছি? এই জায়গায় সংঘর্ষ এর অপরাধ। তাহলে সংঘর্ষ এর অপরাধের নাম কি হয়েছে? সাংঘর্ষিক অপরাধ। হ্যাঁ, দ্যাটস হোয়াট উই ওয়্যার টকিং অ্যাবাউট। হ্যাঁ, সো আপনারা এটার ভেতরে থেকে যেটা পাইলেন যে সে আমাদেরকে এখান থেকে কিছু একটা বলতেছিল। এই জায়গায় আমরা ডি প্যারার একেবারে শুরুর দিকে এটাকে খুঁজে পাইছিলাম যে vehicles might reduce automated vehicles, তাইলে আপনার স্বয়ংক্রিয় যানবাহন হয়তো কমাবে vehicle ownership, অর্থাৎ আপনার যানবাহনের মালিকানা কমাবে 43%। তাইলে কোনটা কমাবে? vehicle ownership কমাবে 43%। তাহলে vehicle ownership কমালে তখন আমরা বুঝবো যে ড্যাশ অফ vehicle মানে যদি কার হয় তাহলে ownership of car। হ্যাঁ, So, এইখান থেকে এই কাহিনী আমাদেরকে বলতেছে যে according to the University of Michigan Transport Research Institute there could be a 43% drop in dash of cars। তাহলে আমরা এখানে বললাম যে in ownership of cars। ownership of cars, that's it। Okay, so চলেন এবার আমরা নিচেরটার মধ্যে যাই। হ্যাঁ, এবার এইটার মধ্যে দেখা যাচ্ছে, আচ্ছা ইন দ্য মিন টাইম আমি একটু বলে রাখি যে যেহেতু আমরা একেবারে লেটেস্ট কেমব্রিজ সলভ করতেছি, এই লেটেস্ট কেমব্রিজ মানে মাত্র যে কেমব্রিজটা আপনার জুলাই মাসে ইন করবে মার্কেটে, এর মানে সামনে যে পরীক্ষাগুলো আসবে এই পরীক্ষাগুলো, এই আইএলটিএস এর পরীক্ষাগুলো এই কোয়েশ্চেনের আদতে করেই হবে। হ্যাঁ, তাহলে আপনার যদি পরিচিত কেউ থাকে যে হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে অথবা নিতে চায়, আপনি কাইন্ডলি তাকে ইনভাইট করতে পারেন অথবা শেয়ার করে দিতে পারেন। না, ভিডিও শেয়ার করলে তখন তারা ইজিলি পেয়ে যাবে এবং বুঝতে পারবে যে কোয়েশ্চেনের ধরনটা সামনে কি রকম হতে যাচ্ছে এবং কিভাবে তাকে আমরা সলভ করব। আচ্ছা, পরের অংশ দেখেন, বলা আছে হাউএভার, 22 নাম্বার দেখি। হাউএভার, হাউএভার মানে যাই হোক, উল্টা বুঝতেছেন, এবার আসতেছে। হাউএভার দিস উড মিন দ্যাট, তাহলে এটা বোঝায় যে, তাহলে এটা কি বোঝায়? যে এটা বোঝায় যে দ্যাট ইয়ারলি ড্যাশ অফ ইচ কার, তাইলে প্রত্যেক কারের বাৎসরিক কিছু একটা, মনে করেন প্রত্যেক কারের বাৎসরিক খরচ, প্রত্যেক কারের বাৎসরিক এইটা সেটা অনেক কিছু, অন এভারেজ মানে গড়ে বি টুয়াইস, তাইলে প্রত্যেক কারের বাৎসরিক কিছু একটা হয় টুয়াইস মানে দ্বিগুণ হয় as high as it currently is। তাহলে as high মানে এত বেশি, তাহলে
as it currently is, তাহলে বর্তমানে, কারেন্টলি মানে বর্তমানে, বর্তমানে যতটুকু তার চেয়ে দ্বিগুণ হয়। তাহলে চলুন আমরা এখান থেকে কিওয়ার্ড নেই। এখান থেকে আমরা পাইলাম ইয়ারলি, ইয়ারলি মানে বাৎসরিক। আর এখান থেকে আমরা পাইলাম অন অ্যাভারেজ, তাহলে অন অ্যাভারেজ মানে গড়ে। আর এখানে টুয়াইস, টুয়াইস মানে হচ্ছে দ্বিগুণ। তাইলে দেখেন প্রত্যেক কারের কোনটা হচ্ছে দ্বিগুণ হয়ে যায় এটা আমরা বের করবো এখান থেকে। তাইলে আমি আবার পড়ি, দিস উড মিন, এটা বোঝায় যে the yearly dash of each car would be twice. On average এটার আগে পিছে কমা আছে, এই কারণে তাকে এখান থেকে আমরা তুলে দিলাম, তুলে দিয়ে পড়ি। তাহলে প্রত্যেক কারের ইয়ারলি কিছু একটা টুয়াইস হবে। তাহলে কোন জিনিসটা ইয়ারলি, কোন জিনিসটা টুয়াইস হবে, অর্থাৎ বাৎসরিক কোন জিনিসটা হচ্ছে টুয়াইস হবে, এটা আমরা বের করবো। তাহলে বাৎসরিক মনে করেন খরচ, বাৎসরিক এই সেই, তাহলে বাৎসরিক কোনটা টুয়াইস হবে, কিওয়ার্ড ইয়ারলি, অ্যাভারেজ, টুয়াইস। সো চলেন আমরা চলে যাই। আগেরটা ডিপের পাইছিলাম, এটা আগেরটার আমরা নিচে খুঁজতে থাকি। ইয়ারলি, টুয়াইস, হ্যাঁ, এগুলো আমরা খুঁজতেছি। তাহলে চলেন যে দেখা যাক কি হয়। আগেরটার নিচে ডাবল, এই যে এখানে দেখেন ডাবল, ডাবল লেখা আছে, তাহলে ডাবল মানেই তো টুয়াইস। হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সটা একটু পড়া দরকার। বাট, তাহলে ওই যে বাট, বাট মানেই তো হাউএভার, ওইখানে লেখা ছিল হাউএভার আর এখানে হচ্ছে বাট। দ্যাট বিকজ অ্যাভারেজ, এই যে আমরা অ্যাভারেজও পেয়ে গেছি, তাহলে দ্যাট বিকজ অ্যাভারেজ অ্যানুয়াল, অ্যানুয়াল মানে ইয়ারলি, গট ইট, আমরা সব ক্লু পেয়ে যাচ্ছি। বাট দ্যাট বিকজ অ্যাভারেজ অ্যানুয়াল মাইলেজ, তাহলে ওই যানবাহনের গড় বাৎসরিক মাইলেজ উড বি ডাবল। তাহলে গড় বাৎসরিক মাইলেজ উড বি ডাবল মানে কি, অ্যাভারেজ, অ্যানুয়াল অর্থ তো ইয়ারলি, আর ডাবল অর্থ টুয়াইস। তাইলে এখান থেকে এর অ্যাভারেজ অ্যানুয়াল ওয়াট উড বি ডাবল, তাইলে তার অ্যানুয়াল মানে তো ইয়ারলি, তাইলে তার অ্যাভারেজ অ্যানুয়াল কোনটা ডাবল হবে, তাইলে অ্যাভারেজ অ্যানুয়াল মাইলেজটা দেখেন তার ডাবল হয়ে যাবে। সেইবার আমাদের বলতেছে অ্যাভারেজ অ্যানুয়াল মাইলেজ উড বি ডাবল, তাহলে তার অ্যাভারেজ অ্যানুয়াল মাইলেজটা ডাবল হয়ে যাবে। সো আই হোপ যে আমরা অ্যান্সার পেয়ে গেছি। তাহলে অ্যানুয়ালের বদলে আমরা বসালাম ইয়ারলি, প্রশ্নের মধ্যে এখানে ইয়ারলি দেয়া ছিল, আর ডাবলের জায়গায় প্রশ্নের মধ্যে আমাদের টুয়াইস দেয়া ছিল, টুয়াইস মানে ডাবল। লেটস রাইট ডাউন, তার অ্যাভারেজ অ্যানুয়াল মাইলেজ হয়ে যাবে ডাবল। এই যে এখানে ছিল এটা, এটা আমরা পুট ইন করে দেই মাইলেজ। দ্যাটস ইট। তাইলে আমরা দেখেন এখানে 4টা কোশ্চেন অ্যান্সার করে ফেলেছি, যেটা ছিল আমাদের এই জায়গায় সামারি কোশ্চেন। তাহলে আমি আরেকবার রিপিট করি যে কি স্ট্র্যাটেজি আমরা অবলম্বন করলাম। আমরা এখান থেকে কিওয়ার্ড গুলো, বড় হাতের অক্ষর এগুলো কিওয়ার্ড হিসাবে নিলাম, নামগুলোকে কিওয়ার্ড হিসাবে নিলাম, হ্যাঁ। এরপরে ধরেন কোনো নাম্বার থাকলে তাদেরকে কিওয়ার্ড হিসাবে নিলাম, তারপরে এদেরকে সিরিয়ালি খুঁজে আমরা উত্তর বের করে ফেলছি এই জায়গা থেকে, হ্যাঁ। তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল। চলেন আমরা পরের অংশের মধ্যে যাই, হ্যাঁ। তাহলে পরের অংশের মধ্যে গেলে 22 নাম্বার পর্যন্ত আমরা করলাম। চলেন দেখা যাক 23, 24, 25, 26 এই 4টা কোশ্চেনের মধ্যে কি চাচ্ছে আমাদের কাছে। আচ্ছা, দেখা যায় এই জায়গার ভেতরে আপনারা দেখেন এখানে 23 আর 24, চুজ দি টু লেটার্স, তাইলে দুইটা লেটার আপনি চুজ করেন, অর্থাৎ দুইটা লেটারকে আপনি এই জায়গা থেকে শনাক্ত করেন। কোন দুইটা লেটারকে, A to E, তাহলে A থেকে নিয়ে E পর্যন্ত যে কোনো দুইটা লেটারকে আমাদের নিতে হবে। এর মানে এই থেকে E পর্যন্ত যে কোনো দুইটা আমাদের অ্যান্সার, একটা না বরং দুইটা। Write the correct letters in boxes 23 and 24 in your answer sheet. Which two benefits? Question দেখেন, which two benefits, তাহলে কোন দুইটা সুবিধা of automated vehicles, তাহলে automated vehicles মানে স্বয়ংক্রিয় যানবাহনের কোন দুইটা সুবিধা does the writer mention, অর্থাৎ লেখক স্বয়ংক্রিয় যানবাহনের কোন দুইটা অসুবিধা হচ্ছে উনি উল্লেখ করেছেন। তাহলে আমাদের কি বের করতে হবে, স্বয়ংক্রিয় যানবাহন বের করতে হবে, না রাইটার বের করতে হবে, না সুবিধা বের করতে হবে, দুইটা কি, তাহলে দুইটা সুবিধা বের করতে হবে আমাদের। ফাইন, তাহলে আমরা এই জায়গা থেকে টু বেনিফিটস, এই জায়গা থেকে আমরা নিলাম টু বেনিফিটস। তাহলে বেনিফিটস, একটা প্যারার মধ্যে তো আমরা বেনিফিটস দেখে আসছিলাম, তাই না? চলেন আমরা এই জায়গার ভেতরে ওই প্যারার মধ্যে দুইটা বেনিফিট কি দেখে আসি। ওই বেনিফিটের প্যারাটা মোস্ট প্রবাবলি শুরুর দিকে ছিল, আমরা
যদি ভুল না করি। এই যে এই প্যারায় না আমরা মার্ক করে আসছিলাম এই যে বেনিফিট বি প্যারায়। আচ্ছা, কোন দুইটা বেনিফিটের কথা বলা হয়েছে? তাহলে চলেন এই প্যারাটা আমরা পড়ি, পরে দেখি যে বেনিফিট গুলো আসলে কি কি। হ্যাঁ, তো দেখা যাক বেনিফিট গুলো কি কি। There are many reasons why technology is advancing so fast. তাহলে অনেক কারণ আছে কেন টেকনোলজি এত দ্রুত আগাচ্ছে। One frequently cited motive is safety. তাহলে একটা frequently cited motive, তাহলে একটা frequently মানে খুব নিয়মিতভাবে, খুব বেশি ভাবে, সাইট অর্থ উল্লেখ করা, তাহলে উল্লেখিত, মোটিভ অর্থ উদ্দেশ্য, তাহলে একটা খুব নিয়মিতভাবে উল্লেখ করা উদ্দেশ্য হচ্ছে সেফটি, অর্থাৎ এর মধ্যে একটা বেনিফিট হচ্ছে সেফটি। হ্যাঁ, তাহলে আমরা একটা পাইছি কি জিনিস? সেফটি। দেখেন এই যে এখান থেকে আমরা যা যা পাচ্ছি মার্ক করতেছি, সেফটি মানে নিরাপত্তা। আচ্ছা, ইনডিড বাস্তবে রিসার্চের এত, আচ্ছা এটা বলছিল যে হিউম্যান এররের কারণে এটা হয়, তাহলে এটা তো বেনিফিট না। অটোমেশন মে হেল্প টু রিডিউস দি অ্যাক্সিডেন্ট ইনসিডেন্টস অফ দিস, তাহলে অটোমেশন কি করবে? রিডিউস করবে ইনসিডেন্টস, ইনসিডেন্টস অর্থ ঘটনা, তাহলে অফ দিস, দিস মানে কি? ওই যে কলিশন আমরা আগে পড়ছিলাম, কলিশন মানে আপনার দুর্ঘটনা, দুর্ঘটনাগুলো সে কমাবে। তাইলে সেফটি, এই সেফটির ভেতরেই আছে যে সে কি করবে? রিডিউস করবে, কমাবে। কি কমাবে জানি? কলিশন, অর্থাৎ তার এই জায়গা থেকে অ্যাক্সিডেন্টটা কমাবে। আচ্ছা, নিচের দিকে সেম প্যারা তো, অর্থাৎ এই পুরা প্যারা জুড়ে দেখেন এই বি প্যারার দুইটা পার্ট, এই উপরে একটা পার্ট, নিচে আরেকটা পার্ট, তাহলে এই বি সেকশনের পুরাটাই থাকবে আমাদের বেনিফিট নিয়ে। আমরা দেখি another aim is to free, আরো একটা এইম হলো, তাহলে একটা এইম আমরা কি পাইছি? সেফটি। ওয়ান frequently cited motive ছিল সেফটি, আর আরো একটা এইম is to free the time, তাহলে কি করা? ফ্রি দি টাইম, ওই সময়টাকে ফ্রি করা। পিপল স্পেন্ড ড্রাইভিং ফর আদার পারপাসেস। আচ্ছা, তাইলে মানুষ যেই টাইমটা ড্রাইভিং করে সে খরচ করে, ওই টাইমটাকে অন্য উদ্দেশ্যের জন্য ফ্রি করে দেয়া। অর্থাৎ ড্রাইভিং করার সময় সে তো অন্য কিছু করতে পারতেছে না, তাইলে সে যাতে ফ্রি থাকে, এই গাড়ি ড্রাইভ হবে এই সময়, সে যাতে অন্য কিছু করতে পারে, ওই গাড়ি অটোমেটেড হওয়ার আপনার আরো একটাই। আচ্ছা, আমরা আরো পরে দেখি। if the vehicle can do some or all of the driving, তাহলে এই যানবাহনটা যদি করতে পারে এখানে সাম মানে কিছু, অথবা all of the driving অথবা সব ড্রাইভিং, সবটুকু ড্রাইভিং যদি করে ফেলতে পারে, তাহলে সাম or all of the driving এটা দ্বারা কি বোঝাচ্ছে? আমি একটু কনটেক্সট আপনাদেরকে বলি, বিকজ আপনারা যারা ধরেন আইএলটিএস করে হচ্ছে পড়তে যাবেন, বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়তে যাবেন, তাদের জন্য একটা বড় কাজের সেক্টর এটা। ইভেন যারা এই রিলেটেড পলিসি নিয়ে পড়বেন, হ্যাঁ, যদি ধরেন এই রিলেটেড ইকোনমিক্স নিয়ে, এই রিলেটেড সোশিওলজি নিয়ে পড়বেন, তাদেরও এখানে প্রচুর কাজ করার জায়গা, আপনারা ফান্ডিং পাবেন, এইখান থেকে স্কলারশিপ পাবেন। না, তো বলা হচ্ছে কি জিনিস, মানে এই কারণে আমি ভেতরটা খুলে বলতেছি যে এর পেছনের ঘটনাটা কি। ইফ দি ভেহিকল ক্যান ডু সাম অর অল অফ দি ড্রাইভিং, তাইলে এই যানবাহনটা যদি কিছুটা কাজ করতে পারে ড্রাইভিং এর, অথবা সম্পূর্ণ কাজটা করতে পারে। কিছুটা মানে কি? মনে করেন এখন যেটা হচ্ছে টেসলার কারগুলো, যখন কেউ একজন সে গাড়িতে ধরেন অটোমেশনে রেখে চলে হচ্ছে সে চালাচ্ছে, অন্যদিকে পেছনে দেখতেছে, হঠাৎ করে সামনে কেউ একজন চলে আসলে গাড়ি অটোমেটিক ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা দেখেন সে সম্পূর্ণ করতেছে না, পার্ট একটা অংশ সাম করতেছে। আর আবার যদি সম্পূর্ণ করে তাহলে একেবারে গাড়ি স্টিয়ার করা এভরিথিং সব করবে আর কি। যাই হোক, ইট মে বি পসিবল, এটা সম্ভব হবে টু বি প্রোডাক্টিভ। হ্যাঁ, যদি গাড়িটা কিছু অথবা সম্পূর্ণ ড্রাইভিং করতে পারে, এটা সম্ভব হবে টু বি প্রোডাক্টিভ, অর্থাৎ প্রোডাক্টিভ বলতে উৎপাদনশীল, এই সময়টা আপনি উৎপাদনশীল কোনো কিছুর মধ্যে কাজ করতে পারবেন। টু সোশ্যালাইজ, তাহলে কিসের মধ্যে করতে পারবেন? দেখেন আপনি সোশ্যালাইজ করতে পারবেন, অর্থাৎ সামাজিক যোগাযোগ করতে পারবেন। অর সিম্পলি টু রিল্যাক্স, অথবা আপনি আরাম করতে পারবেন ওই গাড়ি চালানোর সময়। while automation system have responsibility for safe control of the vehicle, তাহলে যখন অটোমেশন সিস্টেমটা দায়িত্ব নিয়ে নিবে গাড়ির সেফ কন্ট্রোলের জন্য। ওকে, ইফ দি ভেহিকল ক্যান ডু দি ড্রাইভিং, যদি এই যানবাহনটা এই ড্রাইভিংটা করে ফেলতে পারে, দোজ হু আর চ্যালেঞ্জড, তাহলে দোজ হু আর চ্যালেঞ্জড, চ্যালেঞ্জড দ্বারা বোঝাচ্ছে অক্ষম। আচ্ছা, এমনিতে চ্যালেঞ্জ অর্থ সীমাবদ্ধতা, তাহলে কোনো ব্যক্তিকে যখন বলা হয় আ চ্যালেঞ্জড পারসন মানে একজন অক্ষম, ডিসেবলড পারসন না, তাহলে দোজ হু আর চ্যালেঞ্জড, যারা এখানে ডিসেবলড অক্ষম, বাই এক্সিস্টিং মোবিলিটি মডেলস, তাহলে এক্সিস্টিং মানে
যেটা অলরেডি আছে, অলরেডি অ্যাভেলেবল, এই জায়গায় এক্সিস্টিং বলতে অ্যাভেলেবল বোঝাচ্ছে। তাহলে অ্যাভেলেবল মোবিলিটি মডেলস, মোবিলিটি অর্থ যাতায়াত, তাহলে যাতায়াতের এখন সহজলভ্য এই ধরনের যাতায়াতের মডেলের মধ্যে যারা হচ্ছে এইটার মধ্যে তারা অক্ষম, সাচ এজ ওল্ডার অর ডিসেবলড ট্রাভেলার্স। এই যে এখানে কথা আসছে দেখেন, ওল্ডার মানে বয়স্ক, অথবা ডিসেবলড ট্রাভেলার্স অথবা শারীরিকভাবে অক্ষম এই ধরনের ট্রাভেলার may be able to enjoy significantly greater travel autonomy। তারা হয়তো সক্ষম হবে এনজয় করতে মানে উপভোগ করতে, সিগনিফিক্যান্টলি গ্রেটার অর্থাৎ তাৎপর্যপূর্ণভাবে অপেক্ষাকৃতভাবে বেশি ট্রাভেল অটোনমি। তাহলে ভ্রমণের অটোনমি অর্থ হচ্ছে স্বাধীনতা। হ্যাঁ, তাহলে এরা ভ্রমণের বেশি স্বাধীনতা পাবে। তাহলে কারা বেশি ভ্রমণের স্বাধীনতা পাবে? দেখেন, ওল্ডার আর ডিসেবল ট্রাভেলার। আর মানুষ কি করতে পারবে? যখন গাড়ি তো অটোমেটিক চলবে তখন মানুষ চাইলে সোশ্যালাইজ করতে পারবে, রিল্যাক্স করতে পারবে। আর তার কি থাকবে? সেফটি থাকবে, দ্যাট মিন্স অ্যাক্সিডেন্ট কম হবে, এই কথা। আচ্ছা, এখান থেকে আমি একজনের কমেন্ট পাচ্ছি, একটু আমি কমেন্ট পড়ে ফেলি। মুকরামিন রহমান লিখেছেন যে স্যার, দুইটি ওয়ার্ড নেওয়া যাবে, হঠাৎ একটি সঠিক একটির প্রয়োজন নাই, বাদ দিয়ে দিলাম, এটা কি সঠিক হবে? আচ্ছা, আপনি চাইবেন যে কিওয়ার্ড যাতে খুব বেশি না হয়। হ্যাঁ, তাইলে কিওয়ার্ড 2 3 4 ওয়ার্ডের ভেতরে এই কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন। আর এখান থেকে যতগুলো নাম পাবেন সবগুলোকেই নিবেন। যদি আপনার এই যে দুইটার কথা বলতেছেন, এই দুইটাই যদি নাম হয়, নাউন হয়, তাইলে দুইটাকেই নিতে হবে, কোনোটাকে বাদ দিতে পারবেন না। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আমরা সুবিধাগুলো পেয়ে গেছি। দেখেন, আমি আবার আপনাদেরকে একটু বলি যে সুবিধাগুলো কি ছিল। এই প্যারার ভেতরে দুইটা অ্যান্সার, আপনার দুইটা অ্যান্সার করার জন্য দেখেন তারা এই প্যারা জুড়ে আমাদেরকে জিনিসপত্র দিয়ে দিয়েছিল। তাহলে প্রথমে সেফটি ভালো থাকবে, অ্যাক্সিডেন্ট কম হবে। হ্যাঁ, তাহলে রিডিউস হবে অ্যাক্সিডেন্ট। আর কি? গাড়ি চলার সময় কেউ একজন সোশ্যালাইজ রিল্যাক্স করতে পারবে। আর ওল্ডাররা, ডিসেবলডরা তারা বেশি ট্রাভেল অটোনমি মানে ট্রাভেলের তারা এই জায়গা থেকে ধরেন স্বাধীনতা পাবে। হ্যাঁ, So, চলেন আমরা কোয়েশ্চেন দেখি। কোন দুইটা বেনিফিটস? ফাইন। তাহলে প্রথমে, কার ট্রাভেলার্স কুড এনজয় কনসিডারেবল কস্ট সেভিংস। তাহলে কার ট্রাভেলাররা এরা কুড এনজয়, এনজয় করতে পারে, কনসিডারেবল মানে তাৎপর্যপূর্ণ, কস্ট সেভিং মানে তাদের খরচ কমাতে পারবে। তাহলে খরচ কমাবে, এটা কি আমরা পাইলাম? নো, খরচ কমাবে এটা আমরা কিছুই পাই নাই। ফাইন, তাহলে এটা বাদ। আচ্ছা, পরেরটাই, it would be easier to find parking spaces in urban areas। তাহলে এটা সহজ হবে to find parking spaces, তাহলে পার্কিং এর জায়গা খুঁজে পাওয়া সহজ হবে। তাহলে পার্কিং এর জায়গা সহজ হবে, এটাও তো আমরা পাই নাই, এইটাও এই জায়গা থেকে বাদ। পরেরটাই, travelers could spend journeys। আচ্ছা, তাহলে could spend journeys doing something other than driving। ওকে ফাইন, তাহলে travelers could spend, তাহলে ট্রাভেলাররা পারবে, তাহলে ট্রাভেলাররা কি করতে পারবে? জার্নির, ভ্রমণের সময়ে ডুইং সামথিং, এমন কিছু তারা করতে পারবে, আদার দেন ড্রাইভিং, তাহলে ড্রাইভিং ছাড়া অন্য কিছু করতে পারবে। তাহলে ড্রাইভিং ছাড়া অন্য কিছু করতে পারবে, এটা তো আমরা পাইছিলাম। তারা ড্রাইভিং না করে ওই সময় রিল্যাক্স করতে পারবে, সোশ্যালাইজ করতে পারবে, এগুলো আমরা পড়ে আসছি না? এই যে আপনার এখানে এই কথা ছিল যে তারা ড্রাইভিং না করে কি করতে পারবে ওই সময়? ইট মে বি পসিবল টু বি প্রোডাক্টিভ, টু সোশ্যালাইজ or simply to relax। তাইলে তারা ড্রাইভ না করে ওই সময়ে রিল্যাক্স করতে পারবে, সোশ্যালাইজ করতে পারবে। তাইলে এটা আমরা পেয়ে গেছি, এটা আমাদের এখান থেকে হয়ে গেল। চলেন আমরা আর কি আছে দেখি। Fine. So C is taken. D তে, people who find driving physically difficult, তাহলে ওইসব মানুষ যারা who find physically difficult মানে যারা শারীরিকভাবে এটাকে অনেক কঠিন মনে করে, could travel independently, এই ধরনের কিছু কিন্তু আমরা পাইছিলাম যে যারা ফিজিক্যালি ডিসেবলড, হ্যাঁ, যারা ফিজিক্যালি এটা সে করতে পারে না, তার জন্য অনেক করা অনেক কঠিন, could travel independently, তাহলে তার ট্রাভেল অটোনমি থাকবে। খেয়াল করেন যে ওইখানে আমাদের এই জায়গা থেকে ছিল যে সে ট্রাভেলের অটোনমি পাবে, মানে সে ট্রাভেল করতে পারবে ইন্ডিপেন্ডেন্টলি। আর ফিজিক্যালি ডিসেবলড যারা আছে, সো এটাও আমরা ওইখান থেকে পাইছিলাম। হ্যাঁ, আগে চলেন ইও আমরা দেখে ফেলি যে ভুল করলাম কিনা। আর রিডাকশন ইন দি নাম্বার অফ কার্স, তাহলে রিডাকশন ইন দি নাম্বার অফ কার্স, কারের নাম্বারে, কারের সংখ্যায় রিডাকশন মানে কমা, would mean রিডাকশন ইন পলিউশন। তাহলে আমরা
এই যে কারের সংখ্যা কমবে এর মানে বোঝায় যে পলিউশন কমবে, তাহলে পলিউশন কমবে বাড়বে এই ধরনের কিছুই আমরা পাইনি। সো আমাদের চয়েস এই জায়গা থেকে সি আর ডি। কেন সি আর ডি আমি আরো একবার আপনাদেরকে এই জায়গার মধ্যে স্ট্রেস করি, বিকজ সি তে দেখেন কি ছিল, তাইলে তারা সামথিং আদার দেন ড্রাইভিং, তাইলে ওই সময় কি করতে পারবে, ডুইং সামথিং আদার দেন ড্রাইভিং, ড্রাইভিং ছাড়া অন্য কিছু করতে পারবে। আর আরেকটা ছিল ফিজিক্যালি ডিফিকাল্ট আর ইন্ডিপেন্ডেন্টলি। সো তারা ফিজিক্যালি ডিফিকাল্ট এই ধরনের কিছু করতে পারবে, আমি এখানে মার্ক করি যে ফিজিক্যালি ডিফিকাল্ট আর ইন্ডিপেন্ডেন্টলি আর ডুইং সামথিং আদার দেন ড্রাইভিং। ফাইন, তাহলে এই দুইটাই আমরা এই জায়গা থেকে নিছিলাম। সো সি এন্ড ডি ছিল আমাদের চয়েস, আর আমরা এদেরকে বাদ দিয়ে দিছিলাম। দ্যাটস ইট। তাহলে আমি আরো একবার আপনাদেরকে দেখাই যে ফিজিক্যালি ডিফিকাল্ট এরা কিভাবে ইন্ডিপেন্ডেন্টলি আর ওই সময় তারা অন্য কিছু করতে পারে কিনা, যাদের বুঝতে প্রবলেম। এইখানেই আমাদের বলতেছিল যে ইফ দি ভিকল ক্যান ডু সামথিং, তাহলে ভিকলটা যদি অন্য কিছু সে ডু সাম অর অল অফ দি ড্রাইভিং, সে যানবাহনটা যদি সে নিজে নিজেই ড্রাইভিংটা করে ফেলতে পারে, এই সময় প্রোডাক্টিভ থাকা যাবে, সোশ্যালাইজ করা যাবে, রিল্যাক্স করা যাবে, তাহলে এর মানে ড্রাইভ না করে অন্য কিছু করা যাবে। এরপরে আমাদের বলতেছিল ডিসেবল ট্রাভেলারদের জন্য সে কি নিয়ে আসবে, দেখেন এই জায়গা থেকে সে অটোনমি নিয়ে আসবে। ফাইন, তাইলে এই দুইটাই আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে চলেন আমরা এবার পরের দুইটা কোয়েশ্চেন দেখি। এর পরের দুইটা কোয়েশ্চেনের মধ্যে কি তারা বলতেছে। পরের দুইটা কোয়েশ্চেনও কিন্তু এইভাবে করে এমসিকিউ ছিল, ডাবল চয়েসে। দেখেন তাদের কথা হচ্ছে এটা যে রাইট দি কারেক্ট লেটার্স, এটা উইচ টু চ্যালেঞ্জেস, তাইলে উইচ টু চ্যালেঞ্জেস অর্থাৎ কোন দুইটা চ্যালেঞ্জ, অর্থ তো অসুবিধা। হ্যাঁ, তাইলে এই চ্যালেঞ্জ বলতেই সমস্যাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তাইলে কোন দুইটা অসুবিধা বা সমস্যা, টু অটোনমাস ভেহিকল ডেভেলপমেন্ট ডাজ দি রাইটার মেনশন, তাহলে রাইটার কোন দুইটা সমস্যার কথা উনি লিখেছেন। হ্যাঁ, তাহলে আমরা কিওয়ার্ড নিলাম চ্যালেঞ্জেস, তাহলে আমাদের কি বের করতে হবে, দুইটা চ্যালেঞ্জ। ফাইন, আগে আমি একজন কমেন্ট পাচ্ছি, উনি লিখছেন স্যার আপনার সাথে যখন প্র্যাকটিস করি মনে হয় 40-40 পেয়ে যাব, বাট যখন সিঙ্গেল করি তখন তো অবস্থা নাই। ওকে, সো এইটার পেছনে কারণ আছে, আমি বলবো যে এইটার ঘটনা কি। এটার পেছনে ঘটনা হচ্ছে আমি যেইভাবে করে দেখেন সার্চ করে করে জায়গায় জায়গায় বের করতেছি, এবং তার যে প্যারাফ্রেজ গুলো আপনাদেরকে বলে দিচ্ছি। ওই যে আপনাদেরকে যখন আমি বললাম যে অটোনমি মানে ইন্ডিপেন্ডেন্স, তাহলে এইভাবে করে আপনার আইএলটিএস এর রিডিং প্যাসেজ গুলো যখন দেখেন, এমনিতে সারা সারা ডিকশনারি জুড়ে যদি আমি এই জায়গায় পুরা এগুলো করে ফেলতে চাই, ওই সিনোনিম শিখতে চাই, তাইলে আমার তখন আইএলটিএস এর ক্ষেত্রে লাভ হবে না। রাদার আমার লাভ হবে কিভাবে, যখন রিডিং প্যাসেজের ভেতরে ঢুকে যখন আমি এই জায়গা থেকে তার প্যারাফ্রেজ গুলো পাবো, এই যে এখানে অটোনোমাস কে ডাকা হয়েছে ওইখানে আমার কি হিসাবে, ইন্ডিপেন্ডেন্স হিসাবে, তাইলে এইভাবে করে যখন কেউ একজন হাতে হাতে ধরায় দিবে, তখন আপনি অনেকগুলো প্যাসেজ এভাবে করে সলভ করতে করতে তখন আপনার ক্যাপাবিলিটি গ্রো হবে। হ্যাঁ, আচ্ছা, সো আচ্ছা, আলী আহমেদ মার্জান লিখে পাঠাইছেন স্যার আপনাকে দেখে দেখে ক্লাস করতে ভালো লাগে। ওকে ফাইন, হ্যাঁ, আই ট্রাই যে আমাকে দেখে দেখে যাতে ক্লাস করতে পারে না। আচ্ছা, তো আমরা যেটার কথা এখান থেকে বলতেছিলাম যে আমরা দুইটা চ্যালেঞ্জ বের করব। এখন চ্যালেঞ্জ কোথায় পাবেন, চ্যালেঞ্জ মানে তো তার আসলে সমস্যাগুলো, এটাই তো আমরা বের করব, তাই না? তো সমস্যাগুলো বের করতে হলে যেটা লাগবে আমাদের এখানে, okay. Unfortunately my console is not having the site, হ্যাঁ? তো চলেন দেখি আমরা কোন প্যারার মধ্যে সমস্যা আছে, চ্যালেঞ্জ পাওয়া যায় কোথায়। আমরা আগে যে প্যারাগুলো দেখেন, এবার চ্যালেঞ্জ আপনি কিভাবে খুঁজে বের করবেন, এইবারকার কাজটা যদি আপনি করতে পারেন, আপনি কিন্তু আইএলটিএস এ খুব ভালো করবেন। এই মুহূর্তে আমরা যেটা করতেছি এটার নাম হচ্ছে স্কিমিং। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই স্কিমিং এর নাম শুনছেন। দেখেন আমি প্যারাগুলো শুরুর অংশটুকু পড়বো, পরে পরে গ্যাস করব যে কোন প্যারার ভেতরে কি আছে। বি প্যারা আমরা দেখছিলাম এটার ভেতরে কি আছে, অ্যাডভান্টেজ, হ্যাঁ, বেনিফিট। আমরা কিন্তু খুঁজতেছি তার চ্যালেঞ্জ গুলো। সি প্যারার শুরু শুরু দেখেন, আমরা কেবল প্যারা শুরু শুরু দেখবো, দেখে ডিটারমাইন করবো কোন প্যারার ভেতরে কি আছে।
এখানে বলা হচ্ছে যে বিয়ন্ড দিস ডাইরেক্ট বেনিফিটস উই কনসিডার দি ওয়াইডার ইমপ্লিকেশন অফ ট্রান্সপোর্টেশন ইন সোসাইটি। তাইলে এইটার মধ্যে বলতেছে বিয়ন্ড দিস ডাইরেক্ট বেনিফিটস, অর্থাৎ সরাসরি এই বেনিফিট গুলোর বাইরেও, এই সরাসরি বেনিফিট গুলোর বাইরেও আমরা বিবেচনা করতে পারি দি ওয়াইডার ইমপ্লিকেশন, মানে ব্যাপক তার তাৎপর্য, মানে গুরুত্ব, তাইলে আরো বেশি গুরুত্ব ফর ট্রান্সপোর্ট এন্ড সোসাইটি, তাহলে ট্রান্সপোর্ট এবং সোসাইটির জন্য। ফাইন, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ডাইরেক্ট গুলোর বাইরেও আরো তার তাৎপর্য আছে। দ্যাট মিন্স এই জায়গার ভেতরে ডাইরেক্ট না, বরং এই জায়গার মধ্যে ইনডাইরেক্ট বেনিফিট বলতেছে। তাহলে আগেরটা আমাদের বলতেছিল ডাইরেক্ট বেনিফিট, আর এখান থেকে বলতেছে আমাদের কি বিয়ন্ড ডাইরেক্ট বেনিফিটস। তাহলে ডাইরেক্ট বেনিফিটের বাইরে, দ্যাট মিন্স এটা আমাদের ইনডাইরেক্ট বেনিফিটের কথা বলতেছে। হ্যাঁ, তাহলে আমাদের বেনিফিটের দরকার নাই, আমাদের কিন্তু চ্যালেঞ্জের দরকার। চলেন আমরা এই প্যারা চ্যালেঞ্জ থাকবে না, বুঝতে পারছেন যে এখানে ইনডাইরেক্ট বেনিফিট থাকবে। ডিতে দি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ইনভেস্টিগেটেড, তাহলে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি সে ইনভেস্টিগেট করেছে, অর্থাৎ সে পরীক্ষা করেছে অটোমেটেড মোবিলিটি, স্বয়ংক্রিয় মোবিলিটি দ্বারা বোঝাচ্ছে যে যাতায়াত, ইন সিঙ্গাপুর, ফাইন্ডিং দ্যাট, আচ্ছা এটা খুঁজে পেয়েছে যে fewer than 30% of the vehicles currently used, তাহলে 30% এর চেয়েও কম যানবাহন বর্তমানে যেটা ব্যবহৃত হয় would be required, তাহলে 30% এর চেয়েও কম যানবাহনের দরকার হবে if fully automated car sharing could be implemented, যদি সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় কার শেয়ারিংটাকে ইমপ্লিমেন্ট মানে প্রয়োগ করা যেতে পারে। তাইলে বলতেছে দেখেন এই যে কি হয়ে যাবে, 30% ভিকলি কমে যাবে। হ্যাঁ, তাহলে 30% ফাইন্ডিং দ্যাট ফিউয়ার দেন 30% অফ দি ভিকল, তাহলে 30% ভিকলই কমে যাবে। তাইলে ভিকল কমে যাবে এইটা নিয়ে এই প্যারা, তাইলে ভিকল যানবাহন কমে যাবে এইটার আমাদের দরকার নাই, আমাদের দরকার যে তার কি কি হচ্ছে চ্যালেঞ্জ, তাহলে এখানে কি কি সে সমস্যার সম্মুখীন হচ্ছে। চলেন আমরা এর পরের প্যারা শুরু করে দেখি যে এখানে সমস্যার কথা বলা হয় কিনা। Automation may prompt other changes in vehicle manufacture, তাহলে অটোমেশন হয়তো প্রম্পট অর্থ নিয়ে আসা, তাহলে এই প্রম্পট অর্থ আকস্মাত নিয়ে আসা, তাহলে শুধু নিয়ে আসা না, আকস্মাত হঠাৎ করে নিয়ে আসা। অটোমেশন নিয়ে আসতে পারে আদার চেঞ্জেস, আরো পরিবর্তনগুলো, ইন ভেহিকল ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ যানবাহনের ম্যানুফ্যাকচার মানে নির্মাণ, যানবাহনের নির্মাণের মধ্যে কিভাবে যানবাহনটাকে বানানো হবে, দ্যাট মিন্স ফ্যাক্টরির ভেতরে তার পরিকল্পনার ভেতরে আরো চেঞ্জ গুলো নিয়ে আসতে পারে। সো এখানে কি নিয়ে কথা দেখেন, চেঞ্জ আর ম্যানুফ্যাকচার নিয়ে কথা, তাইলে এটা ভেতরে আমরা চ্যালেঞ্জ পাইলাম না। পরের প্যারায় there are a number of hurdles, here comes the thing, হার্ডলস অর্থ কি, কেউ কি বলতে পারবেন যে হার্ডলস অর্থ কি? এনিওয়ান ফ্রম হিয়ার? ওকে, হার্ডলস মানে হচ্ছে প্রবলেমস। ওকে, তাইলে এখানে এই যে আমরা হার্ডলস মানে প্রবলেমস পাচ্ছি, এই কথাই যে there are number of hurdles, আছে অনেকগুলো সমস্যা, ইন ডেলিভারিং অটোমেটেড ভেহিকলস, তাইলে অটোমেটেড স্বয়ংক্রিয় যানবাহনকে ডেলিভার করার ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে ডেলিভার করা মানে তাকে প্রদান করার ক্ষেত্রে অনেক সমস্যা আছে। তাহলে এর মানে এই প্যারাটা কি নিয়ে, সমস্যা নিয়ে। তাহলে আমরা কিন্তু সমস্যা পেয়ে গেছি। দেখেন আমাদের কাহিনী হয়ে গেছে, কাহিনীর মধ্যে আমাদের কি ছিল, সে বলতেছিল যে সমস্যাগুলো কি কি। হ্যাঁ, সো চ্যালেঞ্জেস, চলেন আমরা চ্যালেঞ্জ গুলো কি কি একটু পরে দেখি যে চ্যালেঞ্জ গুলো কি কি এই প্যারার ভেতরেই আমরা খুঁজে দেখো। ফাইন, তাহলে দেখা যায় যে দিস ইনক্লুড, তাহলে এগুলোর ভেতরে ওই যে হার্ডলস, এই প্রবলেম গুলোর ভেতরে, এগুলোর ভেতরে আছে, অর্থাৎ এই প্রবলেম গুলোর নাম আসবে এবার দি টেকনিক্যাল ডিফিকাল্টিস, তাহলে এগুলোর ভেতরে আছে টেকনিক্যাল ডিফিকাল্টিস। টেকনিক্যাল ডিফিকাল্টিস মানে হচ্ছে তার ধরেন ওই যে গঠনগত, হ্যাঁ, তাইলে তার ইঞ্জিনিয়ারিং রিলেটেড সমস্যা। ইন এনশোরিং দ্যাট, এটা নিশ্চিত করতে যে দি ভেহিকল ওয়ার্কস রিলায়েবলি, এই টেকনিক্যাল ডিফিকাল্টিটা কি যে এই ভেহিকলটা, যানবাহনটা ওয়ার্কস রিলায়েবলি, সে কি রিলায়েবলি মানে সে নির্ভরযোগ্য ভাবে কাজ করে কিনা, নির্ভর করা যাবে কিনা। ইন দি ইনফাইনাইট রেঞ্জ অফ ট্রাফিক ওয়েদার রোড সিচুয়েশন, তাহলে ইনফাইনাইট রেঞ্জ অর্থ কি, ইনফাইনাইট রেঞ্জ মানে ডিফারেন্ট টাইপ। হ্যাঁ, আমি সহজ করে আপনাদেরকে বোঝাই, ইনফাইনাইট রেঞ্জের অর্থ হচ্ছে ডিফারেন্ট টাইপ। ফাইন, তাহলে লিখে ফেলেন, বিকজ অন্য রিডিং প্যাসেজেও আপনাদের এখানে এটা আসবে। ইনফাইনাইট রেঞ্জের মানে হচ্ছে ডিফারেন্ট টাইপ।
কোনটা? এই ইনফাইনাইট রেঞ্জ দ্বারাই আমরা বুঝতে পারতেছি ডিফারেন্ট টাইপকে। কারেক্ট। তাইলে in the infinite range of traffic, weather and road situations, তাহলে বিভিন্ন ধরনের ট্রাফিক মানে জ্যামের বিভিন্ন আপনার অবস্থায়, ওয়েদারের বিভিন্ন অবস্থায়, রোডের বিভিন্ন সিচুয়েশনে সে নির্ভরযোগ্যভাবে কাজ করবে কিনা। তাহলে টেকনিক্যাল ডিফিকাল্টিটা কি? সে বিভিন্ন অবস্থায় ঠিকমতো কাজ করবে না কিনা। দেখেন একটা অবস্থা না, বিভিন্ন অবস্থায় সে ঠিকমতো কাজ করবে কিনা। আচ্ছা, এইখানে দেখেন একটু খেয়াল করে যে এই জায়গায় একটা সেমিকোলন দেয়া। তাহলে সেমিকোলন দেয়া মানে এই এর পরের সেন্টেন্সটা প্রথমের সেন্টেন্সের সাথে রিলেটেড। ফাইন, তাহলে কিভাবে রিলেটেড চলেন আমরা দেখি। পরেরটা কি? দি রেগুলেটরি চ্যালেঞ্জেস। তাহলে প্রথমটা কি ছিল? টেকনিক্যাল ডিফিকাল্টিস। আর সেকেন্ড এবার পরেরটায় আসতেছে রেগুলেটরি চ্যালেঞ্জেস। তাহলে রেগুলেটরি মানে তার এই জায়গা থেকে নিয়ন্ত্রণমূলক। তাহলে এই গাড়িকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে? তাহলে ধরেন পুলিশ কিভাবে নিয়ন্ত্রণ করবে, এই গাড়ির লাইসেন্স কিভাবে হবে? তাহলে এই নিয়ন্ত্রণমূলক তার সমস্যা। রেগুলেটরি চ্যালেঞ্জ কি? ইন আন্ডারস্ট্যান্ডিং how liability and enforcement might change। তাহলে এইটা বোঝার ক্ষেত্রে কিভাবে liability মানে দায়িত্ব, কিভাবে দায়িত্ব এবং enforcement, তাহলে enforcement মানে আইন প্রয়োগ। হ্যাঁ, তাহলে আইনটাকে কিভাবে প্রয়োগ করা হবে এবং কিভাবে দায়িত্ব পালন করা হবে might change, এটা পরিবর্তন হতে পারে when drivers are no longer essential, যখন ড্রাইভাররা আর দরকার হবে না for vehicle operation, অর্থাৎ গাড়িকে পরিচালনা করার জন্য। আর একটা সেমিকোলন, দ্যাট মিন্স থার্ড প্রবলেমটা আসতেছে এন্ড দি সোশ্যাল চেঞ্জেস, এবং সামাজিক পরিবর্তনগুলো। তাহলে থার্ড আমাদের প্রবলেমটা হচ্ছে সোশ্যাল চেঞ্জেস মানে সামাজিক পরিবর্তনগুলো। ওকে, দ্যাট মে বি রিকোয়ার্ড, তাহলে একটা সামাজিক পরিবর্তন দরকার হবে ফর কমিউনিটিজ, তাহলে কমিউনিটির জন্য অর্থাৎ সম্প্রদায়ের মানুষজনের জন্য, টু ট্রাস্ট এন্ড অ্যাকসেপ্ট, তাহলে সম্প্রদায়ের মানুষ যাতে এটাকে বিশ্বাস করে এবং এটাকে গ্রহণ করে। হ্যাঁ, সো automated vehicles as being a valuable part of mobility landscape। ফাইন, এই অংশের দরকার নেই। তাইলে আমরা এখানে কি পাইছি যে দেখেন সে মেইনলি কয়টা প্রবলেমের কথা বলছে? তিনটা প্রবলেম। প্রথমটা ছিল টেকনিক্যাল ডিফিকাল্টি, যে বিভিন্ন সে সিচুয়েশনে কাজ করবে কিনা। সেকেন্ডটা রেগুলেটরি চ্যালেঞ্জ, মানে তাকে নিয়ন্ত্রণ কিভাবে করা হবে, মানে সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবে, কে দায়িত্ব নিবে, আইন প্রয়োগ কিভাবে করা হবে। আর থার্ডটা ছিল সোসাইটাল চেঞ্জ, অর্থাৎ কমিউনিটির মানুষ এটাকে বিশ্বাস করবে কিনা এবং অ্যাকসেপ্ট করবে কিনা। সো এই ঘটনা যদি আমাদের এখান থেকে হয়, চলেন আমরা উত্তর করে ফেলি। তাহলে খেয়াল রাখবেন তিনটা প্রবলেম ছিল, টেকনিক্যাল, রেগুলেটরি আর সোশ্যাল চেঞ্জেস। আমরা দেখি যে প্রশ্নের মধ্যে যাই। ফার্স্ট ওয়ান, মেকিং শিওর দি জেনারেল পাবলিক হ্যাজ কনফিডেন্স ইন অটোমেটেড ভেহিকলস। তাহলে এটা মেকিং শিওর, অর্থাৎ এটা নিশ্চিত করা যে জেনারেল পাবলিক সাধারণ লোক মানে তো কমিউনিটি। হ্যাঁ, ওইখানে বলা হয়েছে কমিউনিটি আর এখানে বলা হচ্ছে জেনারেল পাবলিক, আমজনতা, সাধারণ মানুষ হ্যাজ কনফিডেন্স ইন অটোমেটেড ভেহিকলস। তাহলে সাধারণ মানুষের স্বয়ংক্রিয় যানবাহনের উপরে কনফিডেন্স আছে, দ্যাট মিন্স তাদের আপনার এই জায়গা থেকে আত্মবিশ্বাস আছে। তাহলে তাদের আত্মবিশ্বাস আছে মানে কি? তারা এই গাড়ির উপরে তাদের আত্মবিশ্বাস আছে, এর মানে এই গাড়িটাকে তারা কি করে? ট্রাস্ট করে। ফাইন, তাহলে এই জেনারেল পাবলিককে, কনফিডেন্সকে কি বলা হয়েছে? তাদের ট্রাস্ট। আর জেনারেল পাবলিককে কি নামে ডাকা হয়েছে? দেখেন, জেনারেল পাবলিককে আমি একটু তার প্যারাফ্রেজিং গুলো দেখাই। জেনারেল পাবলিককে ডাকা হয়েছিল এই জায়গা থেকে কমিউনিটি, আর কনফিডেন্সকে এখানে ডাকা হয়েছিল কি নামে? ট্রাস্ট নামে। তাহলে কমিউনিটির ট্রাস্ট আছে কিনা, এর মানে জেনারেল পাবলিকের কনফিডেন্স আছে কিনা। সো আমরা প্রথমটা পেয়ে গেছি। ওকে, পরেরটা দেখেন। এবার বলতেছে ম্যানেজিং দি পেস অফ ট্রানজিশন। তাহলে ম্যানেজ মানে এই জায়গা থেকে ব্যবস্থাপনা করা। দি পেস অফ ট্রানজিশন, পেস অর্থ গতি, ট্রানজিশন অর্থ রূপান্তর, ফ্রম কনভেনশনাল টু অটোমেটেড ভেহিকলস। তাহলে কনভেনশনাল বলতে বোঝাচ্ছে প্রথাগত, আর অটোমেটেড মানে তো আপনার স্বয়ংক্রিয়। তাহলে প্রথাগত যানবাহন থেকে কিভাবে স্বয়ংক্রিয় যানবাহনে যাওয়া হবে, এর গতি। তাহলে এই পরিবর্তনের গতি নিয়ে তো আমরা কিছু পাই নাই। সো এটা এখান থেকে কিসের? পেস ট্রানজিশন না, তাহলে পরিবর্তনের গতি নিয়ে কিছু পাই নাই বলে এটা আমাদের এখান থেকে আউট। ফাইন, পরেরটা, ডিসাইডিং হাউ টু কম্পেনসেট প্রফেশনালস। কম্পেনসেট অর্থ ক্ষতিপূরণ করা, তাহলে সিদ্ধান্ত গ্রহণ করা
কিভাবে ক্ষতিপূরণ দিতে হবে কাদেরকে? প্রফেশনাল ড্রাইভার্সদের। তাইলে প্রফেশনাল ড্রাইভার্স, পেশাগত ড্রাইভার যারা, মনে করেন ক্যাব চালায় যারা, তাদেরকে কিভাবে ক্ষতিপূরণ দিতে হবে? ক্ষতিপূরণ দেওয়া নিয়েও কিছু আমরা পাই নাই। সেটিং আপ দি ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে আপনার অবকাঠামো। অবকাঠামো দ্বারা হয়তো রোড, সিগন্যাল, লাইট, সফটওয়্যার এগুলো বোঝাচ্ছে। সেটিং আপ দি ইনফ্রাস্ট্রাকচার টু মেক রোডস সুইটেবল ফর অটোমেটেড ভেহিকলস। তাহলে অবকাঠামো স্থাপন করা, টু মেক সুইটেবল এটাকে উপযুক্ত করার জন্য, ফর অটোমেটেড ভেহিকলস তাইলে স্বয়ংক্রিয় যানবাহনের জন্য রোডকে আপনার উপযুক্ত করার জন্য যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ যে অবকাঠামোর দরকার, তাহলে অবকাঠামো নিয়ে তো আমরা কিছু পাই নাই, তো এটা ওই জায়গা থেকে আউট। পরেরটা গেটিং অটোমেটেড ভেহিকলস, তাইলে অটোমেটেড ভেহিকল পাওয়া এখান থেকে টু অ্যাডাপ্ট টু ভেরিয়াস ডিফারেন্ট ড্রাইভিং কন্ডিশনস। তাইলে অটোমেটেড ভেহিকল পাওয়া টু অ্যাডাপ্ট টু, তাহলে অ্যাডাপ্ট অর্থ হচ্ছে খাপ খাওয়ানো, সে যাতে খাপ খাওয়াতে পারে, টু ভেরিয়াস ডিফারেন্ট ড্রাইভিং কন্ডিশন, বিভিন্ন ড্রাইভিং কন্ডিশনে যাতে সে খাপ খাওয়াতে পারে। ইয়েস, এই ধরনের একটা ছিল আমাদের, সে টেকনিক্যাল চ্যালেঞ্জ বলতেছিল যে সে বিভিন্ন ড্রাইভিং কন্ডিশনে সে ঠিকমতো কাজ করবে কিনা। এইটা আমরা পাইছিলাম, চলেন এটা আমরা দেখি যে বিভিন্ন ড্রাইভিং কন্ডিশনে সে খাপ খাওয়াতে পারবে কিনা। এই যে টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর মধ্যে এই উপরেরটায় ওয়ার্কস রিলায়েবলি ইনফাইনাইট রেঞ্জ অফ ট্রাফিক ওয়েদার ও রোড সিচুয়েশনস। তাহলে বিভিন্ন রোড সিচুয়েশনে, বিভিন্ন ট্রাফিকে, বিভিন্ন ওয়েদার অর্থাৎ বিভিন্ন সিচুয়েশনে সে কাজ করবে কিনা, খাপ খাওয়াতে পারবে কিনা, এইটা একটা সমস্যা ছিল। ফাইন, সো আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের চয়েস থাকলো এ আর ই, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে এবার যেহেতু আমরা মোটামুটি প্যাসেজটাকে ধরেন একবার চিরুনি অভিযান করে ফেলছি এই প্রশ্নগুলোকে উত্তর করতে করতে, এবার আমরা which paragraph contains the following information এই প্রশ্নগুলোর অ্যান্সারের মধ্যে যাব। চলেন দেখা যাক যে এদেরকে কিভাবে করে পাওয়া যায়। এদেরকে পেতে হলে ওই যে আমরা আগে স্কিম করে রাখছিলাম না, স্কিম করা মানে হচ্ছে প্রত্যেক প্যারা শুরুর অংশটা পরে আমরা দেখে রাখছিলাম কোন প্যারা কি নিয়ে, তাহলে ওই ঘটনার মধ্যেই আমরা এদেরকে পাবো। হ্যাঁ, তো চলেন আমরা একটু পড়ি, পরে দেখি যে কি হয়। এখানে দেখেন লেখা আছে দি রেফারেন্স। আমাদের এই প্রশ্নগুলো কি করতে হবে, কোন প্যারার মধ্যে এই তথ্যগুলো আছে এটা খুঁজে বের করতে হবে। যদি 14 নাম্বার এটা এ প্যারার মধ্যে, না বি প্যারার মধ্যে, না সি প্যারার মধ্যে, না ডি, না ই, না এফ, না জি, জি পর্যন্ত, এই থেকে নিয়ে জি পর্যন্ত কোন প্যারার ভেতরে কোন স্টেটমেন্টটা, কোন বক্তব্যটা আছে, এটা আমাদের উত্তরপত্রে লিখতে হবে। তাহলে চলেন আমরা দেখি যে কি বলে। রেফারেন্স টু, এই প্রশ্নগুলোর শুরুতে কিছু আজাইরা কথা থাকবে। তাহলে আজাইরা কথা মানে যেগুলো ইনসিগনিফিকেন্ট, এগুলো আমাদের কাজে লাগবে না। যেমন ধরেন আজাইরা কথা এই জায়গা থেকে আমি বের করি। দেখেন প্রথম আজাইরা কথা, দি রেফারেন্স টু, রেফারেন্স মানে হচ্ছে উল্লেখ, তাহলে এটার উল্লেখ, তাহলে এই কথাটা উল্লেখ আছে কোনটার ভেতরে, তাহলে এটা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নাই। মেনশন অফ, মেনশন অফ মানে হচ্ছে আবার উল্লেখ, তাহলে এই কথাটা কোন জায়গায় উল্লেখ আছে, এই বক্তব্যগুলো চিনে রাখেন, এগুলো আজাইরা বক্তব্য আর কি। দি রেফারেন্স টু, তাহলে এই রেফারেন্স টু মানেই আবার এটার উল্লেখ আছে কোথায়। an estimate of, তাহলে estimate অর্থ ধারণা, অনুমান, তাহলে কোন জায়গাটার ভেতরে এটাকে ধারণা করা আছে, কোন জায়গার ভেতরে এটাকে অনুমান করা আছে। সো এগুলো আমাদের আজাইরা কথা। সাজেশন, তাহলে একটা সাজেশন মানে হচ্ছে একটা নির্দেশ, এটা এটা এভাবে করে আপনার নির্দেশ করা আছে ওই জায়গার ভেতরে, তাইলে এই সবগুলো কথা আপনার এই সে বারবার বারবার বদলায় বলতে থাকবে। ফাইন, তাহলে চলেন আমরা দেখি যে কি খুঁজে বের করবো। আসলে আমরা যা খুঁজে বের করতে যাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে যে দি অ্যামাউন্ট অফ টাইম, তাহলে দি অ্যামাউন্ট অফ টাইম মানে সময়ের পরিমাণ, when a car is not in use, ওকে, যখন একটা কার ইউজে থাকে না, যখন একটা কার ব্যবহার হয় না, তাহলে ব্যবহার হয় না এই সময়ের পরিমাণ, কত সময় সে ব্যবহার হয় না, এইটা আমরা বের করবো। আচ্ছা, পরে several advantages, ওকে, একটা প্যারা তো আমরা অ্যাডভান্টেজের পাইছিলাম, খুঁজে বের করতে পারবো এখানে বহু অ্যাডভান্টেজেস, বহু সুবিধা of driverless vehicles, তাহলে ড্রাইভারলেস যানবাহনের বহু সুবিধা ফর ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স, তাহলে আপনার ব্যক্তিগত রোড ব্যবহারকারীদের জন্য। আচ্ছা, দি অপরচুনিটি অফ চুজিং দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল ফর ইচ ট্রিপ, অপরচুনিটি মানে সুযোগ, অফ চুজিং দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল, তাহলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মানেই হচ্ছে এই জায়গা থেকে উপযুক্ত, তাহলে সবচেয়ে উপযুক্ত ভেহিকল কোনটা, সবচেয়ে উপযুক্ত যানবাহনটাকে আপনার পছন্দ করে নিয়ে আসবেন এর সুযোগ। হ্যাঁ, এরপর এটা
হাউ লং ইট উইল টেক, হাউ লং মানে কত সময়, ওই যে উপরে একটা টাইম পাইছি এখানেও আর একটা টাইম, তাহলে টাইম নিয়ে আমরা কয়টা পাইলাম, দুইটা। এই যে এখানে একটা টাইম ছিল, এখানে আরেকটা টাইম, ফাইন, দুইটা টাইম আমাদের বের করতে হবে। তাহলে এখানে কিসের টাইম, হাউ লং ইট উইল টেক, তাহলে কত সময় লাগবে টু ওভারকাম আ নাম্বার অফ প্রবলেমস, তাহলে প্রবলেমকে ওভারকাম করতে, তাহলে প্রবলেমকে ওভারকাম করতে মানে প্রবলেমকে আপনার উতরায় যেতে, হ্যাঁ, তাহলে প্রবলেমের সমাধান পেতে কত সময় লাগবে, সো প্রবলেমের সমাধান। আচ্ছা, that the use of driverless cars, পরেরটা দেখেন, use of driverless cars may have no effect on the number of vehicles manufactured, নাম্বার অফ vehicles, কতটা vehicle ম্যানুফ্যাকচার হবে এই নিয়ে আমরা কিছু একটা পড়ছিলাম, কোথায় জানি পড়ছিলাম, নাম্বার অফ vehicles manufactured, okay, so number of vehicles, vehicle সংখ্যা কি হবে এটা নিয়ে আমরা কোথায় একটা পড়ছিলাম। আচ্ছা যাই হোক, তাইলে চলেন আমরা এবার এই যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো আমরা কিভাবে করে বের করব, আমরা কি সব প্যারার সবটুকু অংশ পড়বো না, সব প্যারার সবটুকু অংশ পড়লে আপনার সময় শেষ হয়ে যাবে, আপনি পারবেন না। তাহলে কি করতে হবে, তাহলে যা করার এটা হচ্ছে আমরা প্রত্যেক প্যারার ওই যে স্কিমিং বলছিলাম শুরুর অংশটুকু আবার আমরা পরে দেখবো যে কোথায় এই প্যারার ভেতরে আসলে কি থাকতে পারে, ফাইন। তাহলে এখানে আমাদের দেখেন ঘটনা কি দেখা যাচ্ছে, এখানে আমাদের ঘটনা যেটা এটা হচ্ছে আহ এই জায়গা থেকে টাইম আর নট ইন ইউজ, মানে সে ব্যবহৃত হয় না এই ধরনের সময়। তাহলে সময় যেহেতু অনেকগুলো আছে, দ্যাট মিনস আপনার ধরেন 2 বছর, 5 বছর, 3 মাস, মানে নাম্বার গুলো আমাদের খুঁজতে হবে, আর খেয়াল রাখতে হবে আমাদের নাম্বার গুলো, এই টাইম এইগুলো দ্বারা কিন্তু আমাদের বিভিন্ন নাম্বারকে ইন্ডিকেট করতেছে। তো কি কি ইম্পর্টেন্ট, কি কি মাথায় রাখবো, দেখেন প্রথম জিনিস আমাদের যা মাথায় রাখতে হবে এটা হচ্ছে আমাদের নাম্বার, বিকজ এই নাম্বারের সাথে কার রিলেশন আছে, দেখেন টাইমের রিলেশন, হ্যাঁ, হাউ লং এর রিলেশন, এই নাম্বার অফ কতটা বিকল্প, যেই দিকেই আমরা কোনো 2, 4, 5, 50 এই ধরনের নাম্বার দেখবো, এগুলো খুঁজে দেখবো, হ্যাঁ, এটার সাথে আমাদের রিলেশন আছে এই কোয়েশ্চেন গুলোর। আর আমাদের রিলেশন কিসের আছে দেখেন, অ্যাডভান্টেজের, আর কি প্রবলেমের, প্রবলেমও আমরা একবারে পাইছিলাম, অ্যাডভান্টেজও একবারে পাইছিলাম, তাহলে প্রবলেম কিভাবে ওভারকাম করতে হবে, প্রবলেম ওভারকাম করতে কত সময় লাগবে, প্রবলেম না কিন্তু প্রবলেম ওভারকাম করতে কত সময় লাগবে। সো চলেন আমরা শুরু থেকে দেখি যে প্রত্যেক প্যারার শুরুর অংশ দেখে যে কি পাওয়া যায়, হ্যাঁ, তাইলে let's go to the first para at first. আচ্ছা আমরা ফার্স্ট প্যারা শুরুর অংশ পড়ি। The automotive sector is well used to adapting to automation in manufacturing. আচ্ছা, তাহলে অটোমোটিভ সেক্টরটা, অটোমোটিভ সেক্টর মানে অটোমোটিভ অর্থ হচ্ছে গাড়ি, গাড়ি নির্মাণের সেক্টরটা, এটা খুব ভালো করে ব্যবহৃত হয় টু অ্যাডাপ্টিং টু অটোমেশন ইন ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং মানে নির্মাণের ক্ষেত্রে অটোমেশন মানে তার স্বয়ংক্রিয়করণ এর সাথে ভালো করে সে খাপ খাওয়ায়। দি ইমপ্লিমেন্টেশন অফ রোবোটিক কার, তাইলে রোবোটিক কারের প্রয়োগ, কার ম্যানুফ্যাকচারের প্রয়োগ ফ্রম 1970s অনওয়ার্ড led to a significant cost saving, তাইলে আমাদের কস্ট সেভিং এই ধরনের কিছু ছিল না। আচ্ছা পরে একটু পরে দেখি, আর নিউ চ্যালেঞ্জ টু ভেহিকল প্রোডাকশন ইজ নাও অন দি হরাইজন, তাহলে নতুন একটা চ্যালেঞ্জ এইখানে আসছে, again it comes from automation, এটা আসে অটোমেশন থেকে, however this time it is not to do with the manufacturing process। আচ্ছা এখানে তাহলে ইন্ট্রোডাকশন বোঝা যাচ্ছে, এই জায়গার ভেতরে আমাদের এই যে সুবিধা অসুবিধা কিছু নাই। তাহলে এখানে বিপেরা দেখি, there are many reasons why technology is advancing, এটা আমাদের বেনিফিটের ছিল, তাহলে অনেক রিজন আছে কেন টেকনোলজি আগাচ্ছে, তাহলে এই যে ওয়ান ফ্রিকোয়েন্টলি সাইটেড, হ্যাঁ, তাহলে কি কি অনেক রিজন ছিল কেন টেকনোলজি আগাচ্ছে, অর্থাৎ এই যে অটোমেশনের বেনিফিট গুলো কি, প্রথমটা ছিল সেফটি, এরপরে সোশ্যালাইজ করা যায়, রিল্যাক্স করা যায়, ডিসেবলডরা ওল্ডাররা তারা তখন তাদের ইচ্ছা মতো চালাইতে পারে, তাইলে এইগুলো তো এই যে অটোমেশনের বেনিফিট ছিল, তাই না, তাহলে এই যে আমরা বি প্যারার মধ্যে তার বেনিফিট পেয়ে গেছি, তাহলে আমরা একটার অ্যান্সার এই জায়গা থেকে পেয়ে গেলাম যে কোনটার জানি বেনিফিট, অ্যাডভান্টেজেস, মেনশন অফ সেভারাল অ্যাডভান্টেজেস, তাহলে সেভারাল মানে বহু অ্যাডভান্টেজ কিসের, ড্রাইভারলেস ভেহিকলস, ড্রাইভারলেস কারের বহু অ্যাডভান্টেজ, তাহলে এটা কোন প্যারায় পাইছি আমরা, বি নামক প্যারায়। সো একটার অ্যান্সার লোকেট হয়ে গেছে। আচ্ছা এবার পরের পরের অংশ দেখেন, পরের অংশের মধ্যে আমাদের এখান থেকে বলা হচ্ছিল, ফাইন সি প্যারার মধ্যে, তাহলে ডাইরেক্ট বেনিফিটের পরেও, তাহলে আমরা বলছিলাম নাম্বারগুলো ইম্পর্টেন্ট, যে বিয়ন্ড দিস ডাইরেক্ট বেনিফিটস, এই ডাইরেক্ট বেনিফিটের
পরেও we can consider wider implication of transport and society, তাহলে আমরা বিবেচনা করতে পারি অনেক বেশি তাৎপর্য, অনেক বেশি গুরুত্ব কিসের, ট্রান্সপোর্ট এবং সোসাইটির। হাউ ম্যানুফ্যাকচারিং প্রসেস মাইট বি, এটা তাহলে এখানে আরো বেনিফিট কিছু আসতেছে। তাহলে নাম্বারটা আমরা একটু দেখে ফেলি। নাম্বার এট প্রেজেন্ট, তাহলে এই নাম্বারটা দেখেন যে এট প্রেজেন্ট দি এভারেজ কার স্পেন্ডস মোর দ্যান 90% অফ ইটস লাইফ পার্কড। এই যে কাহিনী আমরা একটা পাইছিলাম যে নট ইন ইউজ, তাহলে এটা নট ইন ইউজ মানে সে ব্যবহৃত হচ্ছে না। তাহলে এই অংশটুকু একটু খেয়াল করেন, বলতেছে এট প্রেজেন্ট মানে বর্তমানে, দি এভারেজ কার স্পেন্ডস, তাহলে এভারেজ কার স্পেন্ডস মানে গড়ে প্রত্যেকটা কার সে স্পেন্ড করে, হ্যাঁ খরচ করে, মোর দেন 90% অফ ইটস লাইফ পার্ট, তাহলে তার লাইফের, এই কারের তার লাইফের 90% সময়ই সে কি অবস্থায় থাকে, পার্কড অবস্থায়। হ্যাঁ, তাহলে পার্কড অবস্থায় মানে সে কি চলা অবস্থায় না থামা অবস্থায়। তাহলে তার জীবনের 90% অবস্থায়, একটা কারের জীবন যদি 30 বছরের হয় তাহলে তার 90% সময় সে থামা অবস্থায়, দ্যাট মিন্স বেশিরভাগ সময়ই সে ব্যবহৃত হয় না, ব্যবহার ছাড়া থাকে। এই ধরনের একটা আমরা পাইছিলাম নট ইন ইউজ। এটা একটু পরে দেখি। রেফারেন্স টু দি অ্যামাউন্ট অফ টাইম, তাহলে ওই সময়ের পরিমাণ, when a car is not in use, যখন একটা কার নট ইন ইউজ মানে যখন সে ব্যবহৃত হয় না, তাহলে ওই অ্যামাউন্ট অফ টাইম, তাহলে ওই অ্যামাউন্ট অফ টাইম কত, অ্যামাউন্ট অফ টাইমটাকে তাহলে কিভাবে বলা হয়েছে, তাহলে অ্যামাউন্ট অফ টাইমটাকে এইভাবে করে বলা ছিল যে এখান থেকে 90%, হ্যাঁ, সো এখান থেকে সে বলতেছিল 90% অফ লাইফ, তাহলে ওই কারের 90% তার জীবনের 90% মানে অ্যামাউন্ট অফ টাইম। আর নট ইন ইউজ কে কিভাবে বলা হয়েছিল, যে সে কি অবস্থায় থাকে, চলা অবস্থায়, রানিং অবস্থায় না পার্কড অবস্থায়, তাহলে পার্কড অবস্থায়, তাহলে পার্কড মানেই হচ্ছে এই জায়গায় নট ইন ইউজ। ফাইন, তাহলে এটাও আমরা পেয়ে গেছি। তাহলে এটা কোন প্যারায় জানি পাইলাম আমরা, এই যে পার্কড, সি প্যারায়। ফাইন, তাহলে আমাদের সেকেন্ডটার অ্যান্সার ছিল 15 অ্যান্সার ছিল আমাদের 14 অ্যান্সার ছিল আমাদের সি। চলুন এইটারও আমরা অ্যান্সার এই জায়গা থেকে বসায় দেই। সো দিস ওয়ান গোজ ফর সি। তাহলে দুইটা অ্যান্সার হয়ে গেল। পরে পরে যা আছে এগুলোর কিওয়ার্ড একটু দেখি, তখন আবার মনে পড়বে যে কি খুঁজতেছি। চুজিং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বিকল্প, তাহলে সবচেয়ে উপযুক্ত বিকল্প হচ্ছে এই জায়গা থেকে খোঁজা। আর এখান থেকে বলতেছে হাউ লং, কত সময় লাগবে প্রবলেমকে ওভারকাম করতে। আচ্ছা, আর বলতেছে নাম্বার অফ, এখান থেকে that the use of driverless cars may have no effect on the number of vehicles, তাহলে ইউজ অফ ড্রাইভারলেস কার্স, ড্রাইভারলেস কারের ব্যবহার, may দ্বারা সম্ভাবনা বোঝাচ্ছে, এইটার থাকতে পারে নো ইফেক্ট, এর কোনো প্রভাবই থাকতে পারে না, মানে এর কোনো প্রভাব থাকতে থাকবে না, এই ধরনের একটা সম্ভাবনার কথা বলতেছে। অন দি নাম্বার অফ ভেহিকলস ম্যানুফ্যাকচার্ড, তাহলে কত সংখ্যক যানবাহনকে ম্যানুফ্যাকচার মানে নির্মাণ করা হচ্ছে তার উপরে এর হচ্ছে কোনো প্রভাব থাকবে না। আগে তাহলে কারের নাম্বারও আমরা এক জায়গায় পড়ছিলাম যে কতটা কার ম্যানুফ্যাকচার করা হচ্ছে তার উপরে ড্রাইভারলেস কারের কোনো প্রভাব থাকবে না। সো আমরা পরের প্যারায় দেখেন শুরু থেকে, দি Massachusetts Institute of Technology investigated automated mobility in Singapore, finding that fewer than 30% of vehicles currently used, তাহলে 30% vehicle যেটা বর্তমানে ব্যবহৃত হচ্ছে would be required, দরকার হবে, তাহলে এখন যতটা কার আছে তার 30% কারের দরকার হবে, এর মানে 30% দরকার হবে আর বাকি 70% এর দরকার হবে না। if fully automated car sharing could be implemented, যদি সম্পূর্ণভাবে অটোমেটেড কার শেয়ারিংটাকে আপনার এই জায়গায় প্রয়োগ করা যায়। আচ্ছা, সম্পূর্ণ অটোমেটেড কার শেয়ারিং কে প্রয়োগ করা গেলে, if this is the case, আচ্ছা তাহলে এইটা যদি এই ঘটনাটা হয়, it mean that এটা বোঝায় যে we need to manufacture far fewer vehicles, এই যে কাহিনী আছে এখানে, তাহলে এটা বোঝায় যে আমাদের দরকার হবে far fewer vehicles, এটা দ্বারা আমাদের বোঝায় যে আমাদের অনেক কম vehicle দরকার হবে to meet demand। হ্যাঁ, ডিমান্ড মানে মিট ডিমান্ড অর্থ ডিমান্ডকে ফুলফিল করা, তাহলে ডিমান্ডকে ফুলফিল করার জন্য, চাহিদাকে পূরণ করার জন্য আমাদের অনেক কম কারের দরকার পড়বে। এর মানে কম কারের দরকার পড়বে মানেই তো কারের নাম্বার। তাহলে সিঙ্গাপুরের টিম কি বলতেছে যে অটোমেটেড কার আসলে এখন যতটা কার আছে এর চেয়ে অনেক কম কার আমাদের লাগবে, কারের নাম্বার। তো আমাদের ওইখানে কিন্তু দেখেন প্রশ্নের মধ্যে কম কার লাগবে এটা আমাদের বলতেছে না, আমাদের প্রশ্নের মধ্যে বলতেছে যে এর কোনো প্রভাব থাকবে না। তাহলে কারের নাম্বারের উপরে
কারেন্ট নাম্বারের উপরে may have no effect, কারেন্ট নাম্বারের উপরে কোনো প্রভাবই থাকবে না অটোমেটেড কারেন্ট। এইখানে তো আমরা পাইলাম যে কারেন্ট নাম্বারের উপরে প্রভাব পড়বে, দ্যাট মিন্স কম কার লাগবে। আর প্রশ্নে আমাদের বলতেছে যে কোনো প্রভাবই থাকবে না, তাইলে এই পেরে দেখেন অন্য কোনো জায়গায় যে আমরা পাই কিনা যে মানে এর কোনো প্রভাবই থাকবে না। ডি এখানে শুরু হয়েছে, আমরা ডি পেরার পরের অংশটুকু দেখি। হিয়ার কামস দ্য থিং। ওকে, বলতেছে however the number of trips, নাম্বার নিয়ে এখানে কথাবার্তা এখানে থাকতে পারে, চলেন আমরা একটু পরে দেখি। however the number of trips being taken, তাহলে কতটা ট্রিপ নেওয়া হচ্ছে। ট্রিপ মানে ওই যে আমরা বলি না গাড়ির ট্রিপ, ড্রাইভার বলে আমি আজকে 3টা ট্রিপ দিছি, 4টা ট্রিপ দিছি, হ্যাঁ, এর মানে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এই ঘটনাটাকে বলতেছে ট্রিপ। তাহলে the number of trip being taken would probably increase, তাহলে ট্রিপের সংখ্যা বাড়বে। তাহলে ট্রিপের সংখ্যা না, গাড়ির নাম্বারের উপরে কোনো প্রভাব থাকবে না। তাহলে এই প্যারা কিন্তু এখনো শেষ হয় না, এইখানে ডিপের আরো আছে, চলেন ডিপের আরো পরে দেখি। আহ এখান থেকে ডাবল ডাবল দ্বিগুণ হয়ে যাবে, দ্যাট মিন্স বাড়বে। আরো দেখি, as a consequence each vehicle would be used more intensively and might need replacing sooner. This faster rate of turnover may mean that vehicle production would not necessarily এই যে কাহিনী এখানে উত্তর আছে দেখেন। তাহলে দিস faster rate of turnover, তাহলে এই দ্রুত টার্নওভার মানে হচ্ছে এই যে সে মোড় ঘুরিয়ে নেয়া, তাহলে এই যে সে দ্রুত মোড় ঘুরিয়ে নিল, উপরে মোড় ঘুরিয়ে নেওয়ার কিছু একটা বলতেছে, এটা বোঝায় যে ভেহিকল প্রোডাকশন, তাহলে ভেহিকল প্রোডাকশন মানে যানবাহনের নির্মাণের, হ্যাঁ, তাহলে ভেহিকল প্রোডাকশন উইল নট নেসেসারিলি ডিক্রিজ। তাইলে ভেহিকল প্রোডাকশনটা শুরুতে বলছিল, সিঙ্গাপুরের টিম বলতেছে ভেহিকলের সংখ্যা কমে যাবে, আর এইখানে শেষে এসে সে কি কনক্লুশন মেক করলো, এই প্যারার কনক্লুশন সে মেক করলো যে এখান থেকে ইউনিভার্সিটি অফ মিশিগানের এরা খুঁজে পাইছে যে ভেহিকলের প্রোডাকশনটা কমবে না। ফাইন, তাহলে ভেহিকলের প্রোডাকশন কমবে না মানে ভেহিকলের প্রোডাকশন কমবে না মানে ভেহিকলের নাম্বারটা যত আছে ততই থাকবে, ভেহিকলের নাম্বারের উপরে কোনো প্রভাব থাকবে না। হ্যাঁ, আমরা আবার প্রশ্নের সাথে এই কথাটা মিলাই। এখানে দেখেন ভেহিকলের যানবাহনের প্রোডাকশন, যানবাহনের উৎপাদন কমবে না, কে বের করতেছে? ইউনিভার্সিটি অফ মিশিগান। যানবাহনের উৎপাদন কমবে না। আচ্ছা, তাহলে যতটা যানবাহন আছে ততই থাকবে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের প্রশ্নের মধ্যে তাই বলতেছিল কিনা, চলুন আমরা একটু খুঁজে দেখি। এইখানে খেয়াল করে দেখেন বলতেছে যে এই যে এখানে লাস্টের এইটা, that the use of driverless cars may have no effect, then driverless কারের ব্যবহারের কোনো প্রভাবই থাকবে না on the number of vehicles manufactured, তাহলে কতটা ভেহিকলকে ম্যানুফ্যাকচার করা হলো। তাহলে ভেহিকলকে ম্যানুফ্যাকচার করা হইলো মানেই তো ভেহিকলকে কি করা হইলো, প্রোডাকশন করা হইলো। তাহলে এই ম্যানুফ্যাকচার কে ওইখানে তারা কি বলতেছে, প্রোডাকশন, তাহলে ভেহিকল প্রোডাকশনের উপরে কোনো প্রভাবই থাকবে না। তাহলে এই ম্যানুফ্যাকচার্ড কে ওইখানে তারা ডাকতেছিল প্রোডাকশন নামে, কারেক্ট। সো তাইলে ভেহিকলের নাম্বারের উপরে অর্থাৎ ভেহিকলের প্রোডাকশনের নাম্বারের উপরে কোনো প্রভাব থাকবে না। তাইলে এটা আমরা পেয়ে গেছি যে ভেহিকলের নাম্বারের প্রোডাকশনের নাম্বারের উপরে কোনো প্রভাব থাকবে না। তো এটা কোন প্যারায় জানি আমরা পাইলাম, মোস্ট প্রবাবলি ডি তে। এখানে ডি এর শেষের দিকে মোস্ট প্রবাবলি আমরা খুঁজে পাইছিলাম। চলুন একবার দেখে আসি আমরা কোথায়। এই যে হিয়ার ইজ ইট। তাহলে ই এর ঠিক আগে ডি, ডি প্যারার মধ্যে। তাহলে এটারও অ্যান্সার এই জায়গা থেকে মিলে গেল। আমরা মোস্ট প্রবাবলি 3টা বা 4টার অ্যান্সার করে ফেলছি। যে শেষেরটা আমরা কি পাইলাম, ডি। এইটা যদি এখানে ডি হয়, চলেন এবার কে বাকি আছে, আরো 2টা। একটা চুজিং অপরচুনিটি, চুজিং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল, আর প্রবলেমকে ওভারকাম করা। চুজিং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল আর প্রবলেমকে ওভারকাম করা। চলুন দেখা যাক যে চুজিং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল আর প্রবলেমকে ওভারকাম করা কোথায় পাওয়া যায়। ডিপের আমরা দেখে পাচ্ছি। আচ্ছা, এখানে লেটস মুভ ফরওয়ার্ড। ডিপেরা শেষ হয়ে গেলে আমরা ইপেরা থেকে দেখি যে কি আছে। ইপেরা শুরুর অংশ পরে দেখেন যে এটার ভেতরে থাকতে পারে কিনা। বলতেছে অটোমেশন মে প্রম্পট আদার চেঞ্জেস ইন ভেহিকল ম্যানুফ্যাকচার, তাহলে অটোমেশন মে প্রম্পট নিয়ে আসতে পারে আরো বেশি পরিবর্তন ভেহিকল ম্যানুফ্যাকচারের মধ্যে। ম্যানুফ্যাকচার মানে হচ্ছে তার নির্মাণ, তাইলে এখান থেকে
যানবাহনের নির্মাণের মধ্যে সে আরো বেশি এখান থেকে কিছুটা নিয়ে আসতে পারে। তাহলে যানবাহনের নির্মাণ হলে আপনারা দেখেন খেয়াল করে যে তারা আমাদেরকে প্রশ্নের মধ্যে যানবাহনের নির্মাণ রিলেটেড কিছু বলতেছিল কিনা, যানবাহনের ম্যানুফ্যাকচার রিলেটেড। এই যে যে আমাদের দুইটা আছে, একটার মধ্যে চুজিং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল, তাহলে সবচেয়ে উপযুক্ত যানবাহনটাকে চুজ করা, কোনটা আমার উপযুক্ত হবে। মনে করেন আমি এবার হচ্ছে অফরোড করব মানে পাহাড়ে চড়তে যাব, তখন আমি জিপ নিয়ে গেলাম। মনে করেন এবার হাইওয়েতে চড়বো, তখন আপনি ম্যাকলারেন অথবা আপনার বাগাটি অথবা আপনার ফেরারি নিয়ে গেলেন, ফাইন, তাইলে চুজ করতে পারতেছেন কোন গাড়িটা কখন নিয়ে যাবেন। হ্যাঁ, তাইলে দ্যাট মিনস এইটার সাথে ম্যানুফ্যাকচারিং এর সম্পর্ক থাকতে পারে, আর প্রবলেম ওভারকাম এর সম্পর্ক এটার সাথে থাকার সম্ভাবনা না। তাহলে আমরা একটু পরে দেখি যে এখান থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল এইটাকে এখানে চুজ করার কিছু থাকে কিনা। Okay, let's see. So if we move to a model where consumers are tending not to own a single vehicle, আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখেন কাহিনী চলে আসছে। কনজিউমার্স আর টেন্ডিং, তাহলে কনজিউমাররা, টেন্ড অর্থ ঝোঁকা, তাহলে তারা এইটার দিকে আনত হচ্ছে, ঝুঁকছে। নট টু ওন আ সিঙ্গল ভেহিকল, তাহলে একটা মাত্র যানবাহনকে তারা মালিক হওয়ার দিকে তারা ঝুঁকছে না। বাট টু পারচেজ অ্যাক্সেস, তাহলে তারা প্রবেশাধিকার কিনছে টু আ রেঞ্জ অফ ভেহিকলস, তাহলে রেঞ্জ অফ ডিফারেন্ট টাইপ, বিভিন্ন প্রকারের ভেহিকলের তারা প্রবেশাধিকার কিনছে থ্রো আ মোবিলিটি প্রোভাইডার। তাহলে একটা মোবিলিটি প্রোভাইডার মানে হচ্ছে যাতায়াতের আহ, একটা সুবিধা প্রদানকারী হিসাবে। আচ্ছা, ড্রাইভার্স উইল হ্যাভ দি ফ্রিডম, ড্রাইভারদের ফ্রিডম থাকবে। ফ্রিডম মানে কি, তাদের হচ্ছে এই জায়গা থেকে স্বাধীনতা থাকবে। টু সিলেক্ট, এটা সিলেক্ট করার জন্য, তাহলে কি সিলেক্ট করার জন্য দেখেন, ফ্রিডম থাকবে সিলেক্ট করার জন্য। ওয়ান, তাহলে দ্যাট বেস্ট সুটস দেয়ার নিডস, তাহলে ওই গাড়িটা যেটা তাদের নিডকে বেস্ট স্যুট করে। তাহলে নিডকে বেস্ট স্যুট করে, এটার এর মানে কোনটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে ওইটা সে কি করতে পারবে, সিলেক্ট করতে পারে। তাইলে এইটার ভেতরেই তো আমরা অ্যান্সার পেয়ে গেছি যে কোনটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা সে সিলেক্ট করতে পারবে। ইপেরার মধ্যে যে ড্রাইভার সিলেক্ট করতে পারবে কোনটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো রেফারেন্স টু অপরচুনিটি টু চুজিং দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল, তাহলে এখানে ওই সুযোগ থাকবে চুজ করার, চুজ করা মানে সিলেক্ট করার। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল কোনটা সবচেয়ে বেশি তার এই জায়গা থেকে এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট বলতে বোঝাচ্ছে উপযুক্ত। তাহলে এটা আমরা পেয়ে গেছি, এটা পেলাম আমরা কোথায়, ইতে। ফাইন, তাহলে একটাই আমাদের বাকি আছে। তাহলে যে একটা বাকি আছে এটার মধ্যে দেখেন যে কি বলতেছে, এই যে এটার মধ্যে হাউ লং ইট উইল টেক, তাহলে কত সময় লাগবে টু ওভারকাম আ নাম্বার অফ প্রবলেমস। আ নাম্বার অফ অর্থ বহু, আ নাম্বার অফ এর অর্থ হচ্ছে আমরা বলতেছি বহু। তাইলে বহু প্রবলেমকে এই জায়গা থেকে সমাধান করতে, হ্যাঁ, তাইলে বহু প্রবলেমকে সমাধান করতে কত সময় লাগবে, তাহলে প্রবলেম না কিন্তু প্রবলেমের সমাধান, তাহলে কত সময় লাগবে। চলেন সময়টা আমরা দেখি যে কি বলে। হ্যাঁ, তাহলে 5 মান্থ 3 মান্থ এই ধরনের কোনো নাম্বার টাম্বার পাইলে আমরা খুঁজে দেখবো। তাহলে আমরা প্রবলেমের সমাধান খুঁজতেছি। ওকে, লেটস গো টু দি নেক্সট প্যারা। ই প্যারা পরে আমরা এফ প্যারায় যাই। এবার এফ প্যারার মধ্যে দেখা যায় যে there are number of hurdles, তাহলে নাম্বার অফ প্রবলেমস এখানে আছে টু ওভারকাম ইন ডেলিভারিং অটোমেটেড ভেহিকলস। তাহলে অটোমেটেড ভেহিকলকে কে তার চালানোর জন্য যে যে সমস্যাগুলো আছে, হ্যাঁ, তাইলে এইগুলোকে ওভারকাম করার, হ্যাঁ, দেয়ার আর নাম্বার অফ হার্ডলস, আছে অনেক সমস্যা যেগুলোকে ওভারকাম করতে হবে, মানে যেগুলোকে উতরায় যেতে হবে, সমাধান করতে হবে। ফাইন, তাহলে কত সময় লাগবে এখানে একটু খুঁজে দেখেন যে নাম্বার টাম্বার কিছু দেখা যায় কিনা, যে কত সময় লাগবে। আমরা নাম্বার খুঁজতেছি যে কত সময় লাগবে, কত সময়, লং টাইম। আচ্ছা, এখানে দেখি কি লেখা, ইটস ক্লিয়ার দ্যাট, এটা ক্লিয়ার যে দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস, তাহলে আছে অনেক চ্যালেঞ্জ। হ্যাঁ, তাহলে এখানেও কিন্তু চ্যালেঞ্জ নিয়ে কথা, আছে অনেক চ্যালেঞ্জ দ্যাট নিড টু বি অ্যাড্রেসড, যেটার হচ্ছে নিড টু বি অ্যাড্রেসড মানে যেটাকে সমাধান করা দরকার। তাইলে এই যে এখানেও কিন্তু প্রবলেমকে সমাধান করা দরকার, এটা নিয়ে বলতেছে। আচ্ছা, কত সময় লাগবে, লেটস সি। এখানে একটা নাম্বার আছে দেখেন 10 ইয়ার্স। হ্যাঁ, লেটস সি এখানে কি বলে। আচ্ছা, থ্রো রোবাস্ট এন্ড টার্গেটেড রিসার্চ, তাহলে রোবাস্ট অর্থ বলিষ্ঠ, শক্তিশালী, তাহলে শক্তিশালী এবং টার্গেটেড রিসার্চের মাধ্যমে, এবং টার্গেটেড বলতে বোঝাচ্ছে যে নির্দিষ্ট রিসার্চের মাধ্যমে
দিস ক্যান মোস্ট প্রবাবলি বি কনকার্ড। কনকার অর্থ জয় করা। তাহলে এইগুলো বলতে ওই চ্যালেঞ্জগুলোকে, সমস্যাগুলোকে জয় করা হয়তো যাবে উইদিন দি নেক্সট 10 ইয়ার্স। তাইলে সমস্যাগুলোকে কি করা যাবে দেখেন, প্রবাবলি কনকার্ড। তাহলে কাকে কনকার করা যাবে? এই চ্যালেঞ্জগুলোকে সমাধান করা যাবে কত বছরে? 10 বছরে। তাইলে কোথায় আমরা পাইলাম? জিপের মধ্যে। সো আপনারা পেয়ে গেছেন, কাহিনী পেয়ে গেছেন যে এটার ভেতরে কি আছে। তাহলে আমরা দেখি যে প্রবলেমগুলোকে সমাধান করতে কত সময় লাগবে। সো we've got the thing from here. তাহলে কত বছর পাওয়া গেল? কোন প্যারায় জানি? জি প্যারায়। দ্যাটস ইট। তাইলে আই হোপ যে আমরা সব কয়টা প্রশ্নই অ্যান্সার করে ফেলছি। মিন টাইম এখানে এটা ছিল সি, এটা বি, ই, জি, এটা ডি। দেন আমরা এখানে দেখি সামারির মধ্যে কি পাইছিলাম? হিউম্যান এরর, কার শেয়ারিং, ওনারশিপ, মাইলেজ। দেন আরো এমসিকিউ কোয়েশ্চেন ছিল যেখানে আমাদের দুইটা করে উত্তর নেওয়ার কথা ছিল। আমরা 23 আর 24 এর জন্য উত্তর নিয়েছিলাম সি আর ডি, আর আমরা 25 26 এর জন্য উত্তর নিয়েছিলাম এ আর ই। ফাইন, সো দ্যাটস ইট। আই হোপ যে আপনারা এই জায়গা থেকে অনেকটুকুই আইডিয়া পেয়ে গেছেন। হ্যাঁ, আচ্ছা, আগে আমি এর পরে কথা বলার আগে আপনাদেরকে এখানে কমেন্ট বক্সের মধ্যে আপলোড করে দেই। প্রথমে এটাকে আপলোড করে দেই, আপলোড করে দিলে তখন আপনারা এটা পেয়ে যাবেন এখান থেকে। হ্যাঁ, So, আমি একটু কমেন্ট বক্সটা দেখি যে ফাইলটাকে আপলোড করে দিলে আপনারা নিজে বাসায় তখন এটা করতে পারবেন। হ্যাঁ, ইন দি মিন টাইম আরো ম্যাটেরিয়াল আমি এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একটু লাইন হোল্ড করেন। where's the thing? হ্যাঁ, আমি ইমেজ আকারে আপলোড করে দিব যাতে আপনি আপনার মোবাইলের মধ্যেও দেখতে পারেন বা যে কোনো জায়গায় দেখতে পারেন। না, নো প্রবলেম এট অল। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের এই জায়গায় অনেকেই আছেন এবং অনেকেই আপনারা উত্তর করেছেন যে এটা এই প্যারার মধ্যে, ওই প্যারার মধ্যে, এই প্যারার মধ্যে আছেন। ফাইন, এখানে একটু বলে রাখা দরকার যে আজ আমাকে গতকালকেও আপনাদের বেশ কয়েকজন ফোন করছিলেন এই যে ব্যাচের জন্য। তাহলে ব্যাচের যেটা আমরা ব্যাচ স্টার্ট করতেছি হচ্ছে বুধবার থেকে। ব্যাচের প্রথম ক্লাস থাকবে বুধবারে, এবং বুধবারে এটা শনি সোম বুধ রাত 9টায় চলতে থাকবে। আর লিংক এই যে এই লাইভ যেটা আছে এই লাইভেরই আপনারা ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, এই মুহূর্তে যে লাইভটা দেখতেছেন এই লাইভের ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। ওকে, আমি এখানে পিন পোস্ট করে দিছি, আপনারা এই পিন পোস্টের মধ্যে পেয়ে যাবেন ওই এই ফাইলটা। তাহলে এখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন যে ফাইলটা কোথায় কিভাবে আছে। আচ্ছা, তো যেটা বলার দরকার যে আপনারা যখন which paragraph contains the following information এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করবেন, শুরুতে যেটা করবেন যে প্রত্যেক প্যারার শুরুর অংশটুকু ভালো করে পড়ে নেবেন যাতে করে এখান থেকে আমরা বুঝতে পারি যে এই প্যারার ভেতরে কি আসতে যাচ্ছে। হ্যাঁ, যদি আপনারা দেখেন যে এই প্যারার ভেতরে যা খুঁজতেছেন এই রিলেটেড কিছু একটা আছে, দেন আপনারা ভেতরটুকু পড়বেন, আর রিলেটেড না হলে এর ভেতরটুকু পড়ার দরকার নেই, পরের প্যারার মধ্যে মুভ করবেন। এবং which paragraph contains the following information একে সময় বাঁচানোর জন্য আপনি শেষে করতে পারেন। হ্যাঁ, শেষে করলে তখন আপনার জন্য খুব ইজিয়ার হয়ে যাবে ঘটনাটা। ঠিক আছে। উম্মাদ বলতেছেন, স্যার আই ওয়ান্ট টু জয়েন ইউর ব্যাচ, উইল ইট বি মোর বেনিফিশিয়াল? ওকে, শেখ আয়েশা বলতেছেন, স্যার মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ। আচ্ছা, আমার ব্যাচ জয়েন করতে চান, এটা বেশি বেনিফিশিয়াল হবে কিনা? আচ্ছা, মানে কারা জয়েন করবেন আমি একটু বলে দিই যে কাদের জন্য বেনিফিশিয়াল হবে। যারা, আমি দুই শ্রেণীর মানুষের কথা বলবো তাদের জন্য এটা বেনিফিশিয়াল হবে। প্রথম শ্রেণী হচ্ছে যারা আইএলস পরীক্ষা দিবেন। হ্যাঁ, মানে সিরিয়াসলি আইএলস পরীক্ষা দিবেন আপনারা হায়ার স্টাডির জন্য অথবা হচ্ছে এর জন্য ওই স্কিলড মাইগ্রেশনের জন্য। সেকেন্ড শ্রেণী হচ্ছেন তারা, আপনাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে যারা মনে করেন যে আমি আমার ইংরেজির এই মুহূর্তে যেই অবস্থাটার মধ্যে আছি এই অবস্থাটাকে ইমপ্রুভ করতে চাই, আমি আমার ইংরেজিটাকে ন্যাশনাল ইংলিশ না বরং ইন্টারন্যাশনাল ইংলিশের স্ট্যান্ডার্ডের মধ্যে নিয়ে যেতে চাই, আমার রিডিং কে, আমার রাইটিং কে, আমার লিসনিং কে, আমার স্পিকিং কে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মধ্যে নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ডটা বুঝে যাবেন যে
এই মাপকাঠিতে আমাকে যাওয়া লাগবে এবং ওই মাপকাঠি অনুসারে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর যদি আপনার স্ট্যান্ডার্ডটা না জানা থাকে তখন তো আপনি কোথায় যাবেন এটা আর খুঁজে পাচ্ছেন না। তাহলে এই ২ শ্রেণীর জন্য আপনাদের ব্যাচটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। ওকে, মুকরামিন রহমান বলতেছেন যে স্যার আইএলটিএস রাইটিং ব্যাচ চাই প্লিজ। ওকে, আসবে, সবই সবই আসবে, সিরিয়ালি আসবে আপনাদের। তাহলে আমাদের আইএলটিএস এর এই মুহূর্তে অনলাইন আইএলটিএস এর ব্যাচ আসতেছে জুলাই 1 থেকে। জুলাই 1 এই আমাদের প্রথম ক্লাস হবে। জুলাই 1 হচ্ছে বুধবার, হ্যাঁ? তো আপনারা এই পোস্টের নিচেই দেখবেন এখানে লিংক দেয়া আছে, একটা লিংক দেয়া আছে। এই লিংকটার মধ্যে এই পোস্টটা যখন উপর থেকে দেখবেন তার লিংকটার মধ্যে আপনার নামগুলো, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস দিয়ে দিবেন। তখন সাইফার্স থেকেই, আমাদের টিম থেকে, অফিস থেকে তারা কন্ট্যাক্ট করবে আপনার সাথে আইএলটিএস এর ব্যাচের জন্য। এবং আর কেউ যদি কন্ট্যাক্ট করে থাকেন আমার সাথে, যদি আমাকে না পেয়ে থাকেন, কাইন্ডলি বলে দিবেন যে এই লিংকটাকে রেজিস্ট্রেশন করে ফেলার জন্য। অনেকেই আমার সাথে যোগাযোগ করেছিলেন, আমি সবার নাম বলতে পারতেছি না। আপনারা কাইন্ডলি ওইটা দেখে ফেলবেন এখানে। আচ্ছা, ফাইজুল ইসলাম বলতেছেন প্লিজ গিভ ইউর মোবাইল নাম্বার। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে মোবাইল নাম্বারে আমাকে অনেক সময় পাওয়া যায় না, হ্যাঁ? ওই জন্য ধরেন মোবাইল নাম্বারে সবাইকে আমি অ্যাক্সেস দিতে পারি না আপনাদেরকে। এই জায়গায় আমি আমার মেসেঞ্জার দিয়ে দিচ্ছি, আপনারা এই আমার মেসেঞ্জারের মধ্যে গেলেই আমাকে মেসেজ দিলেই পেয়ে যাবেন, রিচ করতে পারবেন, নো প্রবলেম এট অল। আইল বি দেয়ার ফর ইউ, হ্যাঁ? তাহলে মেসেঞ্জারটা আপনারা একটু দেখে ফেলেন, এই জায়গায় গেলেই পেয়ে যাবেন। আহ, আমি আপনাদেরকে দেখাচ্ছি where is actually it. Here's the thing. Okay, this is my profile. আপনারা এটা লিখে সার্চ করলে, যারা কন্টাক্ট করতে চাচ্ছেন এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন, আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। আই হোপ যে এটার ভেতরে পাওয়া যাবে। মোবাইল মোবাইলে অনেক সময় আমাকে পাওয়া যায় না, বিকজ অন্য কাজগুলোর মধ্যে একটু বিজি থাকি বলে ধরেন ওই পরে কন্টাক্ট করলেন কেউ পেলেন না, তখন একটা প্রবলেম হয়ে যায় আর কি। দ্যাটস দ্য থিং। আচ্ছা, তাহলে আপনারা সবাই ভালো থাকেন এবং সেফ থাকেন এবং আইএলটিএস এর সাথে থাকেন, হ্যাঁ? সাইপ্রাস এর সাথে থাকেন। দ্যাটস অল ফর আওয়ার টুডেজ অ্যাক্টিভিটি। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ সুন। আমাদের শোটা, এই শোটা চলবে রবি, মঙ্গল, বৃহস্পতি, চলতেই থাকবে এখান থেকে। উম, আর আমাদের ব্যাচের ক্লাস থাকবে শনি সম্বুধ, আইএলটিএস এর ব্যাচের ক্লাস থাকবে শনি সম্বুধ, আর এই শোটা রবি, মঙ্গল, বৃহস্পতি চলতে থাকবে। ব্যাচ আসলে কিসের জন্য? ব্যাচ হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনের জন্য, কারণ এক একজনের প্রবলেম এক এক ধরনের হয়, তাইলে প্রত্যেকের প্রবলেম ওই টেইলরড রেসপন্সটা যাতে ওয়ান টু ওয়ান কথা বলে দেয়া যায়, ওই জন্যই হচ্ছে ব্যাচটা। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে দেখা হবে আবার। আজকে রবিবার গেল, আগামী মঙ্গলবার রাত ৯টায়, মঙ্গলবার রাত ৯টায়। আনটিল দেন ভালো থাকবেন সবাই, এন্ড হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ ভেরি মাচ।